ঘটনাটি যেখানে ঘটেছিল স্থানটি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার অন্তর্গত একটি জায়গায়। তো তৎকালীন অর্থাৎ এই যে 2015 সালের কথা বলছি, বড়াইগ্রাম পৌরসভার একটি অন্যতম বিখ্যাত কলেজে ভর্তি হয় রুবা নামের একটি মেয়ে। মেয়েটি ছিল সুন্দরী, মেধাবী। মেয়েটার আচার আচরণও ছিল বেশ নম্র, ভদ্র, মার্জিত। সেই কলেজেরই দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিল ওই এলাকার অন্যতম একজন বড় ব্যবসায়ীর ছেলে। সেই ছেলেটার নাম হচ্ছে শফিক। এই শফিক বাবার একমাত্র ছেলে হয় কখনো কেউ তাকে শাসন করেনি, আর এই শাসন না করার কারণে ছেলেটা বকে গিয়েছিল। নেশা করা, জুয়া খেলা, বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মদ, সিগারেট, জুয়া এগুলোর পিছনেই তার দীর্ঘ একটা সময় চলে যেত। এছাড়া রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা অর্থাৎ ইভটিজিং করাটা ছিল তার নিত্যদিনের অভ্যাস। কোনো একদিন কলেজ থেকে ফেরার পথে এই শফিকের কুনজর পড়ে যায় এই রুবার উপরে। প্রথম দেখাতেই রুবাকে সে পছন্দ করে ফেলে। রুবা অবশ্যই পছন্দ করার মতো মেয়েই ছিল। এরপর থেকেই রুবার চলার পথে শফিক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। এতে করে একটা সুবিধা হয়েছিল অন্যান্য মেয়েদের, এই শফিক রুটিন করে অন্যান্য মেয়েদেরকে বিরক্ত করত। কোন মেয়ে কখন কোচিং থেকে ফেরে, কোন মেয়ে কখন স্কুলে যায়, কে কখন বাইরে টিউশনি করতে যায়, এগুলো তার একটা নখদর্পণে ছিল। ওই টাইমলি রুটিন করে করে সে ওই মেয়েদেরকে উত্ত্যক্ত করতে যেত। তো রুবাকে উত্ত্যক্ত করতে গিয়ে অন্য মেয়েদেরকে আর উত্ত্যক্ত করার সময় পেত না। এই অর্থে ওই মেয়েগুলো আবার একটু রিলিফ পেয়েছিল। কিন্তু বিপদে পড়ে যায় এই রুবা, ক্রমাগত তাকে উত্ত্যক্ত করতেই থাকে। রুবা এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ব্যাপারটা পরিবারকে জানায়। রুবার বাবা শফিকের বাবার সঙ্গে কথা বলেও কোনো একটা সুরাহা পান না। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি আইনের সহায়তা নেবেন। কিন্তু রুবার মা তাকে এই কাজটি করতে নিষেধ করেন, কারণ শফিকের বাবা অনেক বড় একজন ব্যবসায়ী। শফিকের বিরুদ্ধে কিছু বলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এদিকে অনেকদিন ধরেই রুবাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে শফিক, কিন্তু প্রতিবারই রুবা শফিককে না করে দেয়। বিরক্ত হয়ে বা এক প্রকার বাধ্য হয়ে শফিক সিদ্ধান্ত নেয় যে এভাবে আর নয়, এমন কিছু করতে হবে যেন রুবা নিজেই শফিককে পছন্দ করে। ঘটনাটার শুরুটা এখান থেকেই মূলত আমরা বলতে পারি। শফিক এমন একটা ছেলে ছিল যে কোনো মেয়েই তাকে পছন্দ করত না, বরং ভয় পেত, ঘৃণা করত। এ কথা কিন্তু শফিক খুব ভালো করেই জানতো। তাই সে সিদ্ধান্ত নিল যে সে রুবার উপর কালো জাদু করবে। এ চিন্তা থেকেই শফিক তান্ত্রিকের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে এই শফিকের এক বিশ্বস্ত চেলা, তার নাম হচ্ছে সাগর, এই সাগর শফিককে একজন তান্ত্রিকের খোঁজ দেয়। এই তান্ত্রিক ছিল তৎকালীন বড়াইগ্রাম পৌরসভার একজন অন্যতম বড় তান্ত্রিক, মানে ওই এলাকার প্রেক্ষাপটে। তান্ত্রিক প্রথমেই শফিকের মুখ থেকে সব কথা শোনে, আর তান্ত্রিক বুঝতে পারে বা সে জানতো এই শফিক বড় লোক বাবার সন্তান। তার বাবা অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার মালিক, আর শফিকও অনেক টাকা উড়ায়। সে সুযোগ বুঝে 4 লক্ষ টাকা দাবি করে। যে কাজটা সে করে দেবে 4 লক্ষ টাকা দিতে হবে, আর ভেঙে ভেঙে দিলে হবে না, একবারে দিতে হবে তাকে। সাধারণ মানুষের জন্য এটা অনেক হলেও শফিকের জন্য কিন্তু সেটা তেমন কিছুই না। সে তান্ত্রিককে টাকা দেবার প্রতিশ্রুতি দেয়। তান্ত্রিক শফিককে কিছু জিনিস নিয়ে আসতে বলে। তার মধ্যে ছিল এই রুবা নামক মেয়েটার নখ, চুল, আর হচ্ছে এই মেয়েটা যেই মাটির উপর দিয়ে চলাচল করে, বিশেষ করে তার পা যেই মাটির উপর পড়েছে ঠিক এক্স্যাক্ট সেই পায়ের নিচের অংশের মাটি, এটা টার্গেট রাখতে হবে। ঠিক ওই অংশের মাটিটাই নিয়ে আসতে হবে। এমনটা না যে সে যে রাস্তা দিয়ে চলাচল করে সে রাস্তার মাটি, তা না। তার পা ঠিক যেই মাটির উপর পড়েছে বা মাটির যেই অংশটুকুর উপরে পড়েছে সেই অংশ থেকেই মাটিটা নিয়ে আসতে হবে। এখন সমস্যা হলো কি, এই জিনিসগুলো তো শফিক কোনোভাবেই ব্যবস্থা করতে পারবে না।
আর তান্ত্রিক বলে দেয় 4 লাখ কেন 4 কোটি টাকা দিলেও এই জিনিস ছাড়া সে কাজটা করতে পারবে না, এই জিনিস লাগবেই। কি আর করা, শফিক চিন্তা করতে থাকে এমন একটা কাজ করতে হবে যার মাধ্যমে এই কাজগুলো সে হাসিল করতে পারে, অর্থাৎ এই জিনিসগুলো হাসিল করতে পারে। সে চিন্তা করলো যে এই রুবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে এমন একটা লোভী মেয়েকে টার্গেট করতে হবে, সেই সাথে এই মেয়েটার মধ্যে অভাবও রয়েছে, আবার সে খুব লোভী। সে টার্গেট করলো যে রুবার সাথে সম্পর্ক আছে এরকম কোন মেয়ে, বিশেষ করে ভালো সম্পর্ক আছে যাকে রুবা বিশ্বাস করে, এমন কোন মেয়ে এই ধরনের আছে। সে টার্গেট করতে 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 একটা মেয়েকে পেল। সেই মেয়েটার সাথে শফিক খুব ভালো করে ব্যবহার করলো, মানে খুব ভদ্র মার্জিত আচরণ, 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিল যে এই রুবাকে না পেলে সে বাঁচবে না। এখন মেয়েটা বলল, তো বলেন ভাইয়া আমি কি করতে পারি? তখন এই শফিক ওই মেয়েটাকে বলল যে তুমি এমনি এমনি করবা না, আমি তোমাকে টাকা দিব, তুমি এই জিনিসগুলো আমাকে এনে দিবা। মেয়েটা লোভী ছিল, সে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো সে এটা কিভাবে এনে দেবে। এটা এনে দেওয়ার জন্য তাকে তো রাত্রি যাপন করতে হবে সেই বাড়িতে, বা রুবা যে রুমে ঘুমায় সেখানে। আর সে তো বাসার থেকে আসা যাওয়া করে কলেজে ক্লাস করে, মানে ওই মেয়েটা। এখন সে কিভাবে এই জিনিসগুলো এনে দেবে, বা এটা জিজ্ঞেস করলেও তো সে সন্দেহ করতে পারে। তখন তারা সবাই মিলে একটা প্ল্যান করলো। প্ল্যানটা এমন যে এই মেয়েটা রুবাকে বলবে যে আমার তো বাসায় আত্মীয় স্বজনের একটা সমস্যার কারণে মা বাবা চলে গেছে, বাসায় তো আমার দেখাশোনার কেউ নাই, আমি কি করব, কিভাবে আসা যাওয়া করব, লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। এই সপ্তাহখানেকের জন্য আমি শহর এলাকার কোনো একটা বাসায় থাকতে চাই, টাকা দিয়েই থাকবো। এই বিষয়গুলো রুবার সামনে সে বারবার আলোচনা করতেছে, যাহারে আমার কি হবে, আমি এখন এই কয়দিন কি করব, কোথায় থাকবো, আমি তো যেতেও পারতেছি না মা বাবার সাথে। এরকম কথাবার্তা যখন ক্রমাগত বলছে, আসলে সে রুবাকে ইচ্ছা করে শুনিয়েই বলছে। রুবা মেয়েটা ভালো ছিল, পরোপকারী ছিল, যাতে করে এই কথা শুনে তার মন গলে যায়। তখন রুবা বলে যে আচ্ছা তোর এত চিন্তা কিসের, তুই আমার বাড়িতে থাক, তারপর না হয় তোর মা বাবা আসলে তুই চলে যাস, সমস্যা নাই তো। সে আবার ভদ্রতা দেখে বলছে না না এটা কিভাবে হয়, তোর বাড়িতে থাকবো, মানে এই যে ধানাই পানাই কথাবার্তা বলতে যেটা বোঝায় আর কি, মানে একটা মেকি ভদ্রতা, মেকি ভদ্র সাজা আর কি। রুবা তো আসলে এই ছলচাতুরিটা বুঝতে পারে নাই, সে সহজ সরল একটা মেয়ে, ভালো মেয়ে, সে বুঝতে পারে নাই। সে মেধাবী হলেও এই কূট বুদ্ধিগুলো তো সে বুঝতো না। তখন মেয়েটা বলে যে আমি টাকা দিয়েই খাবো, কোনো সমস্যা নাই। রুবা প্রথমে রাজি হয়ে যে না তুই বান্ধবী মানুষ থাকবি, এবার টাকা পয়সা কিসের। তারপর ওই মেয়েটা বলে যে না এটা হয় না, সে আবার কিছু যুক্তি দেখায় আর কি। একটা পর্যায়ে রুবা চিন্তা করে আসলে তো মেয়েটা খুব আত্মসম্মান বোধ সম্পন্ন, সে টাকা দিতে চাচ্ছে, ঠিক আছে, সে যদি এটা মনে করে, কারো আত্মসম্মানে তো আর আঘাত করা যায় না। তো রুবা তার মা বাবাকে বলে, তো মা বাবাও যথেষ্ট ভদ্র, নম্র, মার্জিত, পরোপকারী ছিলেন। তারাও এই মেয়েটার সমস্যার কথা চিন্তা করে রাজি হয়ে যান। ব্যাস শুরু হয়ে গেল ওই মেয়েটার গোপন অপারেশন। এই মেয়েটা ওই বাড়িতে থাকার সুযোগ পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই রুবার নখ, মাথার চুল এইগুলো সে ম্যানেজ করে ফেলে। আর রুবার ব্যবহৃত কাপড় যেটা ধোয়া হয়নি এমন একটা কাপড়ও সে গুছিয়ে ফেলে। সে কি করতে, রুবার সামনে বলতো যে রুবা আমার হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, একটু নখ কাটবো, দে না একটু নেইল কাটারটা। তো রুবা নেইল কাটার যখন দিত, তো রুবার সামনে সে হাত পায়ের নখ কাটতো। কাটার পর বলতো আরে রুবা তোর হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, পায়ের নখগুলো বড় হয়েছে, দে একটু এটা কেটে দেই। তো রুবাও সরল বিশ্বাসে হাতটা এগিয়ে দিয়েছে, সে নখ কেটেছে। আর এভাবেই সে নখটা সংগ্রহ করেছে। এরপর রুবাকে সে বলেছে রুবা তোর চুলের একদম আগাটা মনে হচ্ছে ফেটে গেছে, একটু দে সাইজ করে দিই, কেচি দিয়ে সুন্দর করে একটু সাইজ করে দিই, ওই আগা যদি ফেটে যায় তাহলে আবার চুল নষ্ট হতে থাকে, আস্তে 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 চুলগুলো নষ্ট হতে থাকে। তো রুবাও সরল বিশ্বাসে বলছে আচ্ছা ঠিক আছে দে কেটে দে। তো এভাবেই কিন্তু একদম
সরল বিশ্বাসী একটা মেয়ের বিশ্বাস ভঙ্গ করে ওই মেয়েটা এই জিনিসগুলো সংগ্রহ করে। সে তার কাজে সফল। হঠাৎ একদিন বলে, আমার মা বাবা তো বাসায় চলে আসছে, আমি চলে যাই রে। এরপর সে তার বাড়িতে চলে যায় আর তার সংগ্রহ করা জিনিসগুলো সে তুলে দেয় ওই শফিক নামক ছেলেটার কাছে। শফিকও তার কথা রাখে। সে এই লোভী মেয়েটাকে, এই বিশ্বাসঘাতক মেয়েটাকে 20,000 টাকা দিয়েছিল। 20,000 টাকা তার কাছে কিন্তু অনেক টাকা ছিল। যার কাছে 200-400 টাকাই অনেক টাকা, তার কাছে 20,000 টাকা, এক বান্ডিলের ভিতরে 20,000 টাকা, তার কাছে অনেক টাকা। সে হয়তো এত 20,000 টাকা সে চোখেই একসাথে দেখে নেই বা হাতেও কখনো নেই। তার কাছে তো 20,000 টাকা অনেক টাকা হবেই। সে কিন্তু এই জিনিসটা নেয়, তার মিশনটাও সাকসেস করে। আর এবার শফিকের কাজ শুরু হয়ে যায়। শফিক সেই তান্ত্রিকের সাথে কথা বলে। যেদিন সবকিছু হাতে পায় দিনটা ছিল রবিবার। তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলে সবকিছু ম্যানেজ হয়ে গেছে, তখন তান্ত্রিক মঙ্গলবারের দিন রাত 12টার আগেই তার সাথে দেখা করতে বলে। তো শফিক তার অপকর্মের সঙ্গী, তার বিশ্বস্ত চেলা সাগরকে নিয়েও সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কথা মতো সবাই তো হাজির হয়েছে। মূলত যেহেতু সাগরের মাধ্যম দিয়েই তান্ত্রিকের সাথে শফিকের পরিচয়, তাই সাগরকে নিয়ে হাজির হয়েছে। তান্ত্রিকের ঘরে যখনই এই দুইজন প্রবেশ করেছে, সাথে সাথে মনে হলো বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়েছে। যদিও বা ওই সিজনটা আসলে ঝড় হতো আর কি, যেই সময়টা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তো কালবৈশাখী ঝড় শুরু হয়। আর ঘটনাটা এপ্রিলের শেষ দিকে, মের মধ্যবর্তী সময়, এরকম আর কি সময়টাতে কিন্তু যেহেতু ঝড় হয়, তাই প্রথম দিকে ভেবেছিল এটা স্বাভাবিক ঝড়। এমন ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে ঘর বাড়ি একদম ভেঙে চলে যাবে, তান্ত্রিকের ঘর বাড়ি ভেঙে যাবে। তবে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের ভ্রুক্ষেপ দেখা গেল না যে এরকম ঝড় হচ্ছে সে যে একটু চিন্তিত হবে যে ঘর বাড়ি ভেঙে যায়। তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা লক্ষ্য করা গেল না। যাই হোক, তান্ত্রিক শফিককে একটি ছোট তেলের বা অন্য কোনো কিছুর একটা শিশি ধরিয়ে দিল। বলল যে, শফিক, তুমি এই শিশিটা নিবা, এটা নিয়ে আমার বাসার কাছাকাছি একটা শ্মশান আছে আর কবরস্থান আছে, এই দুটা জায়গায় যাবা। দুটা জায়গায় যাবার পর তুমি কোনো একটা জায়গায় তেলটা ঢেলে দিবা, অর্ধেক ঢেলে দিবা শ্মশানে। যেখানে পড়বে এই তেলটা সেখানকার মাটি তো কিছুটা ভিজে যাবে, সেখান থেকে একটু মাটি তুমি নিয়ে আসবা। এরপর চলে যাবা কবরস্থানের কাছে। কবরস্থানে গিয়ে বাকি তেলটা ঢেলে দিবা। যে মাটির উপর পড়বে সেই মাটি থেকে কিছুটা মাটি তুমি নিয়ে আসবা। এরপর আমার কাজ শুরু হবে। তান্ত্রিকের কথা মতো শফিক সে যাবার সিদ্ধান্ত নিল। তবে প্রথম দিকে সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। তবে তান্ত্রিক তাকে বলে দেয়, তুমি সাহস করে যদি এই কাজটা করতে পারো তাহলে ওই মেয়েটার কোনোদিনও অন্য কারো দিকে তাকাবে না, শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে, তুমি ছাড়া সে অন্য কিছুই ভাববে না। একথা শোনার পর শফিক এবার মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তান্ত্রিক ওই শিশির ভিতরে থাকা তেল বা অন্য কোনো কিছু যেটা ছিল, তরল জাতীয় একটা জিনিস ছিল, ওইটাতে কিছু একটা পরে ফু দিয়ে দেয়। এরপর শফিককে বলে, এখন তো সাগরকে তোমার সাথে যাওয়া যাবে না, তোমাকে একাই যেতে হবে। তো শফিক বের হয়ে যায়। শফিক যখন বের হয় তখন নাকি চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর ঝড়ও এখন কমে এসেছে, ঝড় ওরকম নাই বললেই চলে। অদ্ভুত একটা ব্যাপার শফিক লক্ষ্য করে, সেটা হচ্ছে যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু শফিক যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে এই পথটা মনে হচ্ছে আলো জ্বালানো। নাইট ভিশন ক্যামেরায় অনেক সময় অন্ধকার রাস্তা বা অন্ধকার জায়গা যেরকম দেখা যায়, তার কাছে এরকমটা মনে হচ্ছিল। মনে হচ্ছে তার চোখটা নাইট ভিশন ক্যামেরার মতো কাজ করছে, রাস্তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে, সে হেঁটে যাচ্ছে।
হঠাৎ করে তার চতুর্দিকে আবার ঝড় শুরু হয়ে যায়। সে চিন্তা করে সেটা প্রাকৃতিক ঝড় মনে হয়, কিন্তু দেখলো না, এটা প্রাকৃতিক ঝড় না, এটা অন্য ধরনের একটা ঝড়। এই ঝড়ে তার গায়ে কোনো বাতাসই লাগছে না, অথচ বাতাস কিন্তু লাগার কথা। যেখানে ঝড়ে গাছপালা নুয়ে পড়ছে, অথচ তার গায়ে কোনো বাতাসই লাগছে না। তান্ত্রিক তাকে সতর্ক করেছিল অনেক কিছুই হবে অদ্ভুত ধরনের, কিন্তু সেটাতে ভ্রুক্ষেপ করা যাবে না। 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটেই চলে গেল শ্মশানের কাছে। সেখানে একটা জায়গায় যেখানে ঘাস নাই, শুধু মাটি রয়েছে, সেখানে ওই শিশি থেকে কিছুটা তেল বা যেই তরল জাতীয় জিনিসটা ছিল এটা মাটির উপর ঢেলে দিল। এরপর ওখান থেকে 1 চিমটি বা যতটুকু মাটি তার আঙ্গুল দিয়ে নেওয়া সম্ভব হয় অতটুকু নিল। নেওয়ার পর একটা পাত্রে রেখেছে, ছোট একটা পাত্র নিয়ে গিয়েছে, একটা কৌটার মতো। এরপর ওখান থেকে চলে যায় কবরস্থানের ওখানে। কবরস্থানের ওখানে গিয়ে সে এই একই রকম ভাবেই তেলটা ঢেলে দিয়ে মাটি সংগ্রহ করে। সে যখন বাড়িতে ফেরত আসছিল তখন শুরু হয় একটা সমস্যা। পেছন থেকে এমন কান্নার শব্দ ভেসে আসতে লাগলো, মনে হচ্ছে যে এই কান্নাটা এত করুণ যে কোনো কঠিন হৃদয়ের মানুষের মনও গলে যাবে এই কান্নার শব্দে। শফিক এটাতে ভ্রুক্ষেপ করলো না, সে তার মতো করে হাঁটা শুরু করেছে। পেছন থেকে তার পরিচিত অনেক আত্মীয় স্বজনদের কণ্ঠ ভেসে আসতে লাগলো। পেছনে তাকানো কিন্তু নিষেধ ছিল। কণ্ঠগুলো নাকি এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল আসলেই তাদের কেউ ডাকছে। এমনভাবে ডাকছে মনে হচ্ছে কোনো কাজেই ডাকছে, কোনোভাবেই এটা ছলো না, এটা বোঝার উপায় নেই। একটা পর্যায়ে হলো কি, শফিক 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করেছে। পকেটে ওই কৌটাটা রেখে দিয়েছে, যে কৌটার মধ্যে মাটি রেখেছে। এরপর 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করে, যাতে করে এই কণ্ঠগুলো তার কানে না ঢোকে। সে অল্প সময়ের মধ্যেই তান্ত্রিকের বাড়িতে ফেরত আসে। শফিক তান্ত্রিককে সবকিছু বলে যে তার সাথে কি হয়েছিল, মানে এইটুকু সময়ের মধ্যে কি কি হয়েছিল। শফিকের এই কথা শুনে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মনে হলো তান্ত্রিক এসব পরিবেশের সাথে অনেক আগে থেকেই পরিচিত। রাত 2টো বাজার কিছুক্ষণ আগে তান্ত্রিক শফিক এবং সাগরকে নিয়ে বাড়ির পেছনের দিকটাতে গেল। ততক্ষণে হঠাৎ করে আবারও ঝড় শুরু হয়েছে, আর এবার ঝড়ের সাথে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছিটে ফোঁটাও তাদের গায়ে লাগছে না। মাটি ভিজে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ফোঁটা তাদের গায়ে পড়ছে না, এমনকি ওই ঝড়ের বাতাসও তাদের গায়ে লাগছে না। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার পর পানি ছিটকে কিছুটা পায়ে এসে পড়ছে, তবে মূল বৃষ্টির ফোঁটা তাদের গায়ে লাগছে না। এটা আসলে কিভাবে সম্ভব, এটা শফিক বা সাগর কেউই বুঝতে পারছিল না। তান্ত্রিক প্রথমেই 2টো বৃত্ত এঁকে একটাতে শফিককে, অন্যটাতে নিজে বসে পড়ল। শফিককে তান্ত্রিক আশ্বাস দিল যে তোমার কাজ হয়ে যাবে, আর সাগরকে বলল যে শোনো, আমি যখন ইশারা করব তখনই তুমি ওই মেয়েটা থেকে সংগ্রহ করা যে জিনিসগুলা, অর্থাৎ ওই রুবার, নখ, চুল, ব্যবহৃত কাপড়, এই জিনিসগুলো তুমি আগুনের উপর ছুঁড়ে ফেলে দিবা। শফিক বুঝতে পারল না যে মাটি ভেজা রয়েছে বৃষ্টির কারণে, কাদা মাটির মধ্যে বসছি, এখানে আবার আগুন জ্বলবে কিভাবে, এটা কিন্তু তার মাথায় কাজ করছে না। তান্ত্রিক কি করলো, প্রথমে কবর এবং শ্মশানের মাটি এটা সামনে রেখে তার মন্ত্র পড়তে শুরু করে। কি যে মন্ত্র পড়ছে, এটা আসলে একটা দুর্বোধ্য ভাষা, এটা বোঝা যাচ্ছে না। টানা আধা ঘন্টার মতো মন্ত্র পড়ছে পড়ছে পড়ছে। হঠাৎ করেই এই কাদা মাটির উপরে দপ করে আগুন জ্বলে ওঠে। তান্ত্রিক আরো কিছুক্ষণ মন্ত্র পড়ার পর সাগরকে ইশারা করে ওই জিনিসগুলো ওই আগুনের মধ্যে ফেলে দিতে। সাগর ওই জিনিসগুলো আগুনে ফেলে দিলে আগুনের আকারটা বেশ বড় হয়ে যায়। ওই সময় তান্ত্রিক চিৎকার করে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে কি যে হলো, আগুনটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল, মানে দপ করে মনে হলো নিভে গেল।
আর তখনই তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল দুজনেই। ঘটনা কি হলো? সাগর এবং শফিক দুজনে ধরাধরি করে ওই তান্ত্রিকের ঘরে নিয়ে আসে। এরপর তান্ত্রিকের চোখে মুখে পানি দিতে লাগলো। অনেকক্ষণ এরকম করলো। ভোর হবার কিছুক্ষণ আগে তান্ত্রিকের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে সে থরথর করে কাঁপতে থাকে। মনে হলো সে কোনো কিছু দেখে খুব বেশি ভয় পেয়েছে। কিছুক্ষণ পরপর তার শরীর খিচুড়ি দিয়ে উঠছিল। সাগর তান্ত্রিকের গায়ে হাত দিয়ে দেখে যে তান্ত্রিকের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক আবার জ্ঞান হারায়। তান্ত্রিকের যখন পুনরায় জ্ঞান ফিরে তখন তার শরীরে জ্বর নেই, একদম স্বাভাবিক। তান্ত্রিক প্রথমে পানি খেতে চাইল। তাকে পানি দেওয়া হলে পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে তান্ত্রিক যা বলল তা শোনার জন্য সাগর কিংবা শফিক দুজনের কেউই প্রস্তুত ছিল না। তান্ত্রিক বলল, আমি যখন তন্ত্র পড়ছিলাম তখন একটা ইফরিত শ্রেণীর জিনকে আমি হাজির করি। এই জিনটাকে মূলত আগুনের মধ্যে মেয়েটার জিনিসগুলো দেবার মাধ্যমে মেয়েটার উপরে চালান করি। নিয়ম ছিল যে যদি আগুন ভোর পর্যন্ত অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত জ্বলতে থাকে তাহলে যে কাজের উদ্দেশ্যে জিনটাকে চালান করা হয়েছে সেই কাজ সফল হবে। কিন্তু তন্ত্র মন্ত্র পড়ার সময় একটা তন্ত্রে দম আগে পরে হবার কারণে মন্ত্রটার অর্থ বদলে যায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার হুঁশ ফেরত আসে। আমি দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আমি শুনতে পারি ভয়ঙ্কর এক অট্টহাসির শব্দ, যা তোমরা শুনতে পাও নাই, তোমরাও দেখো নাই। মনে হচ্ছিল যে আমি ঘুমের মধ্যেই এটা দেখছি, যার কারণে আসলে আশেপাশের কেউই সেটা বুঝতে পারে নাই। আসলে ঘুমের মধ্যেই আমি জ্ঞান ফেরত পাই। আমি দেখতে পাই যে এই শব্দের উৎস আমি খুঁজতে খুঁজতে আমি একটা জায়গায় দেখি যে ভয়ঙ্কর বিশাল একটা অবয়ব, যার পা থেকে কোমর আকাশে গিয়ে ঠেকেছে, তার উপর আর কিছু আমি দেখতে পাচ্ছি না। ওই অবয়বটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, আমার বলি আমি পেয়ে গেছি। এখন তুই বা অন্য কেউ যদি আমাকে আটকাতে আসিস তাহলে তার ফল কি হতে পারে তুই নিশ্চয়ই বুঝে গেছিস। আমি লক্ষ্য করলাম একটা খাঁচার মতো কিছু একটাতে ওই অবয়বটা আমাকেই বন্দী করে রেখেছে, অর্থাৎ আমি ওই খাঁচার মধ্যে বন্দী। এতটুকু বলে তান্ত্রিক থামে। আবার পানি খেতে চায় সে। তাকে পানি দেওয়া হলে তা পান করে পুনরায় বলতে শুরু করে। তান্ত্রিক বলছে, এই মেয়েকে বাঁচানোর আশা নেই বললেই চলে, কারণ এই মেয়েটাকে মূলত বশীকরণ জাদু আমি করতে চেয়েছিলাম এই ইফরিত শ্রেণীর জিনটাকে চালান করে। কিন্তু এই মেয়েটাকে আসলে ইফরিত শ্রেণীর জিনটা বলি হিসাবে নিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনটা এই মেয়েটাকে একটা সময় নিয়ে যাবে। শফিক, তুমি যদি এই মেয়েটাকে বাঁচাতে চাও, ভালো কোনো এই হুজুর বা কবিরাজকে দেখাও। আর ওই খাঁচার মধ্যে আমাকে বন্দি করার অর্থ হচ্ছে তান্ত্রিককে সে বন্দি করে ফেলেছে, অর্থাৎ আমি এখন এই জিনের গোলাম। এতদিন আমি এই জিনটাকে চালাইতাম, এই জিনটাকে হাজির করতাম নির্দিষ্ট নিয়মে, তাকে দিয়ে কাজ করিয়েছি, কিন্তু এখন সে আমাকে দিয়ে কাজ করাবে। আমার এই তন্ত্রে মন্ত্রে ভুল হবার কারণে বিশেষ একটা মুহূর্তে আমি তন্ত্রে মন্ত্রে ভুল করেছি, তাই এই জিনটা মুক্তি পেয়ে গেছে আর আমাকে বন্দি করে ফেলেছে। এখন আমি আর কিছুই করতে পারবো না। তোমরা তোমাদের মতো আগাও, আমার বাপু আর টাকা পয়সা লাগবে না। আমি এখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি। তোমরা ওই মেয়েটার জন্য যদি ভালো কিছু করতে চাও করো, আর কিন্তু কোনো উপায় নেই। এই কথা শোনার পর এই শফিক তো মারাত্মক রেগে যায়, বলে, ধুর বেটা, তোর কাছে আসলাম কি জন্য, তুই কি কাজটা করলি? তোর কাছে কি আমরা এই জন্য আসছিলাম? তোর কাছে একটা সমস্যার সমাধান চাইতে আসছিলাম, তুই সমস্যাটাকে আরো জটিল করেছিস। এই কাজটা কেন করলি? তান্ত্রিক বলে, আমি তো বাপু বুঝতে পারি নাই, আমি তো বুঝি নাই এরকম হবে। কোন তন্ত্রে মন্ত্রে কোন দম দিতে হবে এটা তো আমার জানা, কিন্তু ভুল তো হইতেই পারে। এই ভুলের কারণে এখন আমি নিজেই বিপদে পড়ে গেছি, আর ওই মেয়েটাও বিপদে পড়ে গেছে। এখন আমার কিছু করার নাই,
তোমাদের সাথে এই বিষয়ের কথা বলবো না, যাও তোমরা যাও, আর আমাকে আমার চিন্তা করতে দাও, আমি কেমনে বাঁচবো সেই চিন্তা করি। এখন ওখান থেকে তো মন খারাপ করে এরা চলে আসে। এখন শফিক চিন্তা করতেছে যে কি করা যায়, কি করা যায়, এখন কোন মুখে আমি এই কথাগুলো বলবো, পরিবারকে কি আমি এই কথা গিয়ে বলতে পারবো? আমি এমনি সবার কাছে খারাপ, এখন এই একটা কাজ করতে গিয়ে এই মেয়েটারে বিপদে ফেলে দিছি। আমার তো আর বিপদে ফেলার উদ্দেশ্য ছিল না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন আমি কি করি? এদিকে এই শফিক চিন্তা করছে যে কিভাবে কি করা যায়। আর একটা সময় সে জানতে পারে, ওই যে যেই মেয়েটাকে সে পাঠিয়েছিল রুবাদের বাসায়, সেই মেয়েটার মাধ্যমে জানতে পারে যে রুবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এ কথা শোনার পর শফিক তো বেশ চিন্তিত হয়ে পড়ে যে আসলে এখন কি করব, মেয়েটা তো আসলেই অনেক বিপদে পড়ে গেছে আমার কারণে। কি করবে একটা পর্যায়ে শফিক সিদ্ধান্ত নেয় যা হবার হয়ে গেছে সব কথা শফিক তার পরিবারকে জানাবে। সিদ্ধান্ত মোতাবেক এক সন্ধ্যায় শফিক শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা তার মা বাবাকে খুলে বলে। তার বাবা কিন্তু শফিককে কখনোই কিছু বলতো না, মানে শাসন করতো না, একটাই ছেলে তো। কিন্তু এই কথা যখনই শুনেছে বাবা এমন ক্ষিপ্ত হয়েছে, একটা চেলা কাঠ থেকে নিয়ে এসে শফিককে এমন পিটানো শুরু করছে যে এই পিটানিতে হয়তো বা শফিক মারাই যাবে, এমন পিটানি শুরু করছে। মারধর করতে করতে একটা পর্যায়ে তার রাগটা যখন একটু কমে আসে, তখন সে বলে যে কি যে করছিস তুই তো নিজেও জানিস না, এখন কি হবে আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে, দেখি সমাধান কিভাবে করা যায়। ওই রাত্রেই শফিকের বাবা শফিককে নিয়ে শফিকের মাকে সাথে নিয়ে রুবাদের বাড়িতে যায়। রুবার মা বাবাকে সব কথা জানায় যে শফিক কি অপকর্ম করেছে। রুবার মা তো হাউমাউ করে কাঁদতে লাগে এই কথা শোনার পর। রুবাকে তখন চিকিৎসার জন্য কোনো এক আত্মীয়র বাড়িতে পাঠানো হয়েছিল, যে তার যে অসুস্থতা কোনো একটা জায়গায় একজন হুজুরের কাছে পাঠানো হয়েছিল সেই আত্মীয় বাড়িতে, যাতে করে এইটার একটা সমাধান আসে। তারাও কিন্তু এই কয়েকদিনের মধ্যে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কোনো কিছু ধরতে পারে নাই। তখন তারা চিন্তা করেছে কোনো হুজুর কবিরাজকে দিয়ে একটু ঝাড়ফুঁক করাই, এই চিন্তা করে তাকে একটা জায়গায় পাঠিয়েছে। ওই সময় শফিকের মা বাবা উপস্থিত এখানে থাকলেও রুবার বাবা উপস্থিত ছিল না, সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল একটা জায়গায়। কি আর করা, অবশেষে দু পরিবার সিদ্ধান্ত নিল যে ভালো কোনো হুজুরকে দিয়ে সমস্যার সমাধান করতে হবে, আর তার চিকিৎসা আসা যাওয়া যত খরচ আছে, যত টাইপের খরচ আছে, সব ব্যয় এই শফিকের বাবা বহন করবেন। রুবাকে কিন্তু বড়াইগ্রাম উপজেলার অনেক ভালো হুজুর কবিরাজকে দেখানো হয়েছে, যারাই দেখেছে সবাই বলেছে তারা এই কাজ করতে পারবে না। এর উপর এমন একটা অশুভ বিষয়ে কাজ করছে যেটা কাটানো তাদের পক্ষে সম্ভব না। এখন এই সমস্যার সমাধান তাহলে কি করবে? মেয়েটা তো দিনকে দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। আত্মীয় স্বজনের মাধ্যমে একটা আলেমের খোঁজ পান রুবার পরিবার। রুবাকে গাড়ি দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়, গাড়ি ভাড়া করে। সেই খরচটাও এই শফিকের বাবাই দিয়েছিলেন। তো ওখানে নিয়ে যাওয়ার পর সেই আলেম ওই সময় বাড়িতেই ছিলেন, যেহেতু তারা অনেক দূর থেকে এসেছিলেন তাই তাদেরকে বিশ্রাম করার জন্য জায়গা করে দেয়া হয়। তো বিশ্রাম নেওয়ার পর ওই আলেম সবাইকে ডাকেন। আলেম প্রথমেই দোয়া দুরুদ পড়ে রুবার মাথায় ফু দিয়ে দেন আর জিন হাজিরের প্রক্রিয়া শুরু করেন। রুবাকে যতগুলো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সবাই কিন্তু জিন হাজিরের প্রক্রিয়া করেছেন, কিন্তু কেউই জিনকে হাজির করতে পারেন নাই। কিন্তু এবার হলো ব্যতিক্রম। মিনিট খানেকের মধ্যেই এই জিনটা রুবার মায়ের শরীরে হাজির হয়। মূলত রুবা খুব দুর্বল ছিল, যার কারণে রুবার শরীরে হাজির করা সম্ভব ছিল না, আর রুবার মায়ের শরীরের উপরে হাজির করেছিলেন ওই হুজুর। জিনটা হাজির হয়েই নাকি খুব সুন্দর করে মিষ্টি একটা সালাম দেয় হুজুরকে। হুজুর সালামের উত্তর নিয়ে বলে, এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? জিনটা উত্তর জানায়, হুজুর আমি আপনাকে সম্মান করি, এই জন্য হাজির হয়েছি, না হলে কারো সাধ্য নেই আমাকে হাজির করার। এই মেয়ের উপর আমাকে চালান করে দেবার চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু এখানে তন্ত্রে একটা ভুল করার কারণে আমি মুক্তি পেয়ে গেছি, আর ওই তান্ত্রিককে আমার গোলাম বানাই ফেলছি।
যেই পদ্ধতিতে এই কাজটা করা হয়েছে সেটা বশীকরণ জাদু হলেও যেখানে ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে এই মেয়েটা আমার বলি হয়ে গেছে। আর এই মেয়েটাকে আমি নিয়ে যাওয়ার আগে আমার একটা কাজ আমি করব, সেটা হচ্ছে যে এই মেয়েটার ঔরসে আমার একটা সন্তান হবে। এইটা আমাদের একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমাকে হাজির করা হয়েছিল, এই পদ্ধতির একটা সিস্টেম হচ্ছে এইটা। যেহেতু আমাকে ওর উপর চালান করতে গিয়ে ওই মেয়েটাই আমার জন্য বলি হিসাবে সামনে চলে এসেছে, আর আমাকে যদি এইভাবে কেউ বলি হিসাবে সামনে নিয়ে আসে, কাউকে বলি হিসাবে দেওয়া হয়, বিশেষ করে কোনো মেয়েকে, তাহলে সেই মেয়েটাকে মেরে ফেলার আগে আমার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি প্রয়োগ করব। একে আমি নিয়ে যাব। একথা শোনার পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম পদ্ধতিটা আমি বুঝতে পারলাম, এরপর কি মেয়েটাকে ছেড়ে দেয়া যায় না? তখন ওই জিনটা বলে যে, ও হুজুর, তুমি যদি বিন্দু মাত্র বাধা সৃষ্টি করতে আসো, তাহলে তুমি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আর আমাকে যদি বন্দি করার কথা চিন্তা করো, তাহলে মনে রেখো, এই পৃথিবীতে আমাকে বন্দি করার ক্ষমতা কারো নেই, কোনো কিছুতে আমাকে বন্দি করা যাবেও না। তবে হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, আমাকে মেরে ফেলা যেতে পারে। যদি আমাকে মেরে ফেলতে পারো তাহলে সেই হিসাবটা আলাদা, কিন্তু বন্দি করার চেষ্টা করো না। আর আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার ক্ষমতা সম্পর্কে তুমি কিছুটা হলেও বুঝতে পেরেছ। সুতরাং তুমি কোনো চেষ্টাই এখানে করবা না। আর মনে রেখো, আজ থেকে ঠিক 121 দিনের মাথায় আমার বলি আমি বুঝে নেব। সুতরাং বাঁচতে চাও তো নিজেকে দূরে রাখো এর থেকে, অন্য কাজে মনোযোগ দাও। এই বলে নাকি জিনটা আবার সুন্দর করে সালাম দিয়ে সাথে সাথে চলে যায়, আর রুবার মাও জ্ঞান হারিয়ে ফেলেন। শফিক ছেলেটাও নাকি সেখানে উপস্থিত ছিল। রুবার বাবা ওই সময় খুবই জোরালোভাবে কষে একটা চর মারেন শফিকের গালে, আর রুবার বাবাও কান্নাকাটি করছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই হঠাৎ এক রহস্যময় পরিবর্তন দেখা যায় রুবার শরীরে। রুবার শরীরটা কেমন যেন একটু একটু ফুলে যেতে থাকে, তার পেটটাও ফুলে যেতে থাকে। একজন গর্ভবতী মহিলার মতো রুবাকে দেখা যাচ্ছিল। ডাক্তার দেখানো হলো, ডাক্তার আল্ট্রাসাউন্ডও করলেন, কিন্তু রুবার গর্ভে কিন্তু কোনো সন্তান দেখা যাচ্ছিল না, কিন্তু তাকে দেখে গর্ভবতী বলেই মনে হচ্ছিল। ডাক্তার তো বুঝতে পারছে না ঘটনাটা কি, এ কিভাবে সম্ভব। উনি তো ওনার মতো করে ট্রিটমেন্ট দিচ্ছেন। এদিকে 121 দিন কিন্তু খুব বেশি দূরে নয়। বাড়ির লোকজন তো খুব চিন্তিত, এরপরও কিন্তু তারা চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রুবা কান্নাকাটি করে, তবে রুবা যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরকমটা না। রুবা যে বাইরে গেলে ভয়ঙ্কর কোনো অবয়ব দেখছে সেটাও না। তার শারীরিক এরকম পরিবর্তনটা হয়ে গেছে। কত সুন্দর ছিল মেয়েটার জীবন, কত সুন্দর ছিল এই পরিবারের সবকিছু। মুহূর্তের মধ্যে সবকিছু কেমন যেন তছনছ হয়ে গেল। এরপরেও যাদেরকে দেখানো হয়েছে তারা কিছুই করতে পারেনি, অবস্থা আরো খারাপের দিকে যেতে শুরু করে। রুবা সারাদিন কান্নাকাটি করে। তার আসলে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। চোখ মুখ ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করে। এভাবে মাসখানেক যাওয়ার পর একদিন সকালে উঠে তার মা বাবা দেখে, আরে রুবা তো একদম দিব্যি সুস্থ, ঠিক একদম সুস্থ অবস্থায় সে যেরকম ছিল এরকম। তার শারীরিক অবয়ব একদম ঠিক হয়ে গেছে। অনেকদিন পর সে আগের মতো হাঁটাহাঁটি করছে। খুশির রোল পড়ে গেল চতুর্দিকে। রুবাও চিন্তা করলো সে একদম ভালো হয়ে গেছে। ওই দিন বিকেলবেলা রুবা আর রুবার মা দুজনে মিলে রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন। ভাবছিলেন যে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে রহমত করেছেন। কিছু মিষ্টি জাতীয় জিনিস তৈরি করা হচ্ছিল আর কি খুশিতে। মাঝে একবার কি হয়েছে, রুবার মা রান্নাঘর থেকে উঠে একটু রুমে গিয়েছেন। এরপর যখন উনি আবার রান্নাঘরে ফেরত এসেছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রুবা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, রক্তে রান্নাঘরের মেঝে
ভেসে গেছে। অল্প কয়েক মিনিটের ব্যবধান, এর মধ্যে যে কি হয়েছে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তার গলা থেকে রক্ত বের হয়েছে। দেখা গেল মেয়েটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলেই সেটা 121তম দিন ছিল যখন রুবাকে সে বলি হিসাবে নিয়ে গেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না। রুবা মারা যাবার 7 দিনের মাথায় শফিকের মনে হতে লাগলো কেউ তার উপর সবসময় নজর রাখছে। ঘুমানোর সময় থেকে শুরু করে ওয়াশরুমে সে যেখানেই যাক না কেন মনে হতো কেউ তাকে দেখছে। যেহেতু শফিক নেশা টেশা করতো, তাই সে ভাবলো অতিরিক্ত নেশা করার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। নেশা সে বন্ধ করে দিল। তারপরে দেখলো যে সমস্যাগুলো কিন্তু চলছেই। এটা সে সাগরকে জানালো। যেহেতু এরকম একটা সমস্যা কিছুদিন আগে সে সৃষ্টি করেছিল, এই ঘটনার কোনো প্রভাব হয়তো বা শফিকের উপর পড়তে পারে, এই ভেবে তারা চিন্তা করলো যে কোনো একটা হুজুরের কাছে যাওয়ার দরকার। এই যে সাগর, তার যেই অপকর্মের চেলা, এই সাগর শফিককে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর শফিককে পরীক্ষা করার পর যা বলে তা শোনার জন্য আসলে তারা কেউই প্রস্তুত ছিল না। হুজুর জানায় শফিককে এমন মরণ বান মারা হয়েছে যে এই বানটা কাটানো কারো পক্ষেই সম্ভব না। যিনি এই বানটা মেরেছেন তিনি কাটতে পারেন। আর এটা এত দ্রুত গতিতে শরীরে কাজ করেছে, আসলে শফিককে এখন বান কাটানো হলেও তাকে বাঁচানো সম্ভব না। কারোরই বুঝতে অসুবিধা হলো না এই কাজটা কে করেছে। শফিক রুবার বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু জানতে পারে যে তারা 2-3 দিন আগেই নাকি বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। শফিক অনেক চেষ্টা করেছিল তাদের খোঁজ খবর বের করার জন্য, কিন্তু কোনোভাবেই খোঁজ খবর পায় না। শফিকের মা বাবাও চেষ্টা করেছিল এই রুবার মা বাবাকে খুঁজে বের করার জন্য। রুবার মা বাবা তাদের কোনো আত্মীয় স্বজনদেরকেও বলেন নাই যে তারা ঠিক কোথায় গিয়েছেন। যেই হুজুর রুবার সেই জিনটাকে হাজির করেছিল রুবার মায়ের উপরে, সেই হুজুরের কাছেও শফিককে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ ওই গাড়িতে, যেই গাড়িতে রুবাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িতে তো শফিকও ছিল, শফিকের মা বাবাও ছিল। যেহেতু তার ছেলে এই কাজটা করেছে, তাদের মধ্যেও একটা দায়বদ্ধতা ছিল। সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর একদম সাফ বলে দেন তিনি এই বান কাটাতে পারবেন না, আর যদি কাটাতে পারেনও উনি এটা করবেন না। এটাতে ওনার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। অনেক অনুনয় বিনয় করা হলেও হুজুর বলেন যে এটা আমি কোনো চেষ্টাই করব না। যদিও এই চেষ্টায় সফলতার হার 0, এটা হবে না, তারপর আমি এটাতে কোনো ধরনের চেষ্টা করতে আগ্রহী নই। যে বান মেরেছে তাকে খুঁজে বের করে হয়তোবা তাকে আপনি এই কথা বলতে পারেন, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে রাজি না। বোঝা গেল হুজুর খুব বিরক্ত ছিলেন এই শফিকের উপরে, আর তার মা বাবার উপরও বিরক্ত ছিলেন, কারণ ছেলে এরকম বকে গিয়েছে, তারা শাসন করে নাই, যার কারণে তো আজকে এই অবস্থা। হুজুরের কাছ থেকে আসার কয়েকদিনের মাথায় শফিক পুরোপুরি প্যারালাইজ হয়ে যায়। একদম প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়, শুধু চোখ মেলে তাকিয়ে থাকতো। শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াতে পারত না। যখন পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায় তার শরীর, তখন সে শুকিয়ে যেতে থাকে। কয়েকদিনের মধ্যেই মনে হলো যে তার শরীরের যে হাড়গোড় আছে, এই হাড়গোড়ের উপরে চামড়াটা মোড়ানো, এছাড়া শরীরের ভিতরে আর কিছুই নাই। অল্প কিছুদিনের মধ্যেই শফিকও মারা যায়। এভাবেই একটা পরিবারের একটা মাত্র মেয়ে, সে কালো জাদুর শিকার হয়ে মারা গেল। আর একটা পরিবারের একমাত্র ছেলে, সেও তার কৃতকর্মের কারণেই, মূলত সে এমন কৃতকর্ম করেছে, এই কৃতকর্মের কারণেই সে কালো জাদুতে আক্রান্ত হয়েছে। কেননা যখন রুবার মা বাবা বুঝেছে যে শফিক কালো জাদু করার কারণেই তার মেয়েটাকে এইভাবে নৃশংসভাবে মরতে হয়েছে, তারাও একই পথ বেছে নিয়েছিল। যেই মৃত্যু যন্ত্রণা তার মেয়েকে দিয়েছে, একই মৃত্যু যন্ত্রণা দিয়ে শফিককেও তারা মারতে চায়। তারা সেই কাজটি করেছে। এভাবেই দুটি পরিবার একরকম শেষ হয়ে যায় বলতে হবে। আর ঘটনাটার সমাপ্তি এভাবেই হয়েছে। এটাই ছিল ঘটনা। কলকাতার
কোনো এক জায়গার ঘটনা বলছি। এটা 1990 থেকে 2000 সালের মাঝামাঝি দিকের ঘটনা। পুরাতন বাড়ি মেরামত করে একদম নতুন করে জায়গাটা একদম সুন্দর করে গুছগাছ করে ফ্যামিলি নিয়ে ওঠা হয় রফিক সাহেবের। শিয়ালদাহের রাজাবাজারের আশপাশের দিকের ঘটনা। যারা শিয়ালদা হতে বর্তমানে এখন আছেন আমাদের সাথে, তারা হয়তো বুঝে যেতে পারেন। আসলে এই ঘটনা নিয়ে হয়তো আশপাশের মধ্যে তেমন কোনোদিন কথাবার্তা হয়নি, অথবা হলেও এখনো এর রেশ নিয়ে তেমন আলোচনা হয় না। এই বাড়ি অনেক আগের বাড়ি, একতলা বাড়ি ছিল সেটি। সেই জমিদার আমল থেকে শুরু করে তখন পর্যন্ত মানে তৎকালীন আমল পর্যন্ত সেই বাড়িটার বেশ নাম ডাক ছিল বলতে, সেই বাড়িটা কয়েকটা হাত শেষ করে এসে রফিক সাহেবের হাতে পরে সেই বাড়িকে ঠিক করে নতুন করে রফিক সাহেব, তার মা, তার স্ত্রী এবং 2 মেয়ে সন্তান মানে কন্যা সন্তান নিয়ে সে বাড়িতে ওঠেন আর কি। সেই এলাকা এখনকার মতো তত ব্যস্ত এলাকা ছিল না, এখন বেশ ব্যস্ত। তাদের বাসা থেকে ট্রামের শব্দ শোনা যায়। তো নিরিবিলি ছিল একদমই। তো তাদের বাসাটার ঘরের চালা থেকে বের হলে টয়লেট, উঁচু একটু ঢিবির মতো, এবং সেখানে টয়লেটটা বানানো ছিল। গোসলখানা তার পাশেই। যেদিন বাসা ঠিক করে সপরিবারে সেই বাসাটায় একবারই ওঠেন, একই দিনে সবকিছু নিয়ে ওঠেন রফিক সাহেব। এবং সেই বাসায় সেদিনই রাত 11টা অথবা 12টার দিকের কথা। সবাই এতটাই ক্লান্ত ছিল যে সবাই সন্ধ্যা রাত্রে 7-8টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তো লাশ যখন ধর্মীয় নিয়ম ফলো করে দাহ্য করা হয়, এবং দাহ্য করার পরে সে জায়গায় অনেক মানুষের উপস্থিতি, অথবা সেই জায়গায় লাশ পড়ানোর যে শব্দ, সেই শব্দটা চারিপাশ থেকে আসছে হঠাৎ করে রাত্রে 11টা-12টার দিকে কান্নার শব্দ। ওই মুহূর্তটাতে জেগেছিল এবং জেগে এই শব্দগুলো পাচ্ছিল রফিক সাহেবের বড় মেয়ে সায়রা। রুম থেকে বের হয়ে তিনি আসলে বুঝতে পারছিলেন না কি করবে। আশেপাশে তাকাচ্ছেন, শব্দটা উঠোন থেকে আসছে। তার রুমটা ছিল একটু ভিতরের দিকে। উঠোনে যেতে গেলে কিছু দূর রাস্তা হেঁটে যেতে হয়। রাস্তা বলতে খুব অল্প সময়, বাসার ভিতরেই। তখনও তিনি শব্দ পেয়ে যাচ্ছেন যে কি হচ্ছে, কিন্তু কিছু দেখেননি। কটকট করে লাশ পড়ানোর শব্দ তিনি পাচ্ছেন একদম ঘরের ভেতর থেকেই। এখন আপনারা চিন্তা করতে পারেন, একজন মুসলমান মহিলা এবং মুসলমান মেয়ে কিভাবে লাশ পড়ানোর শব্দ এটা চিন্তা করে ফেললেন, বা কিভাবে এটা বুঝলেন? এটার কারণ হচ্ছে দীর্ঘ 20 বছর তার আগে যে বাসায় ছিল তা একদম শ্মশান ঘাট থেকে খুবই কাছে। তো শব্দ তিনি পাচ্ছিলেন এবং ঘরের ভেতরে সেদিন রাতে ভয় চলে যান এবং আর টয়লেটে তিনি যেতে পারেননি। সকাল হলে তিনি তার বাবাকে বলেন, রফিক সাহেবকে ঘটনাটা বলেন নাস্তা করার টেবিলে। তো রফিক সাহেব তখনও আসলে বুঝতে পারছিলেন না কি বলবেন, কারণ তারা তো এরকম কোনো কিছুই টের পান নাই, বা আগে এরকম কোনো কিছু হয়েছে বলে তারা কখনো কিছু জানেন না আর কি। এমনকি 1টা বা 2টার দিকে তিনি বাথরুমের জন্য উঠেছিলেন সেদিনই রাতে। যাই হোক, এই ঘটনার মাস খানেক পর এরকম একদম রাত্রেবেলা তারা 2 বোন ওই দিন একসাথে ঘুমাচ্ছিল একই রুমে। কারণ সবসময় 2 বোন একসাথে ঘুমায় না, 2 বোনের 2 রুম আলাদা। হঠাৎ তিনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে, হঠাৎ কেউ হেঁটে যাচ্ছে শব্দ করে। তো শব্দ পেলে অনেকে বুঝে তো যে কেউ হেঁটে যাচ্ছে, এটা কি হেঁটে যেতে পারে। তো ওই মুহূর্তে যেহেতু তিনি সজাগ ছিলেন, তাই দরজা খুলে পায়ের শব্দের উপর ভিত্তি করে রান্নাঘরের দিকে তিনি মুখ করে তাকিয়ে ডাকেন, মা। সারা শব্দ নাই। তিনি 2-3 বার ডাকার পরও কোনো শব্দ আসছে না। কিন্তু তার মা এখান দিয়ে গেলে তো অবশ্যই একটা শুনে ডাক দিয়ে শুনে আসবে, হ্যাঁ কিছু লাগবে কিনা কিছু একটা। তিনি দরজা লক করে আবারও শুয়ে পড়েন এবং ভয় পেয়ে যান, এবং শোয়া অবস্থাতেই তিনি আবারও যেই শব্দটা রান্নাঘরে গেছে সেই শব্দটা রান্নাঘর থেকে বের হয়ে উঠোনের দিকে চলে যাচ্ছে। তিনি এবার ঘরের ভেতর থেকে শব্দটা দরজা বরাবর আসলেই আবারও ডাকে, মা, ও মা। আসলে তার উদ্দেশ্য তার মাকে তিনি বললেন একটু পানি দিতে, কিন্তু কোনো সারা শব্দ নাই। তার রুম থেকে তো শব্দ শোনা যাওয়ার কথা, কিন্তু শব্দ শুনে কোনো ধরনের রেসপন্স তিনি পাচ্ছেন না। ঘামছিলেন বেশ এবং বোনকে ডেকে তোলেন, কিন্তু তার বোনও উঠে হালকা শুনেও না শোনার অবস্থায় আবার ঘুমিয়ে পড়ে এবং তিনিও ঘুমিয়ে যায়। সেদিনের পর থেকে তিনি পানি তার ঘরেই রাখা শুরু করেন। তার কিছুদিন পর এরকম রাত 12টার পরের কথা তিনি হঠাৎ শুনতে পান তার দাদি কান্না করছে। ঘটনা কি? কয়েকদিন আগে যে শব্দ তিনি পেয়েছেন, তিনি আবারও সেই শব্দ তিনি সেই শব্দ পেলেন কিনা।
দাদির কান্না তো সে চেনে। দরজা খুলে দেখে তার দাদি যে দরজা নক করে তার সামনে কাঁদছিল সে অবস্থাটা নাই। তিনি শব্দ পেয়েছেন, কিন্তু এখন তিনি উঠে দরজা খুলে শব্দ পাচ্ছেন যে সেই কান্নাটা আসছে এবং সেটা আসছে উঠোন থেকে। এবং তিনি হঠাৎ করে চিন্তা করেন দাদি এরকম করে কান্না করছেন কেন। তো তিনি তাদের বাড়ির ভেতরে খোলা জায়গা গেলে দেখতে পান কেউ নাই। যে জায়গাটাতে শব্দ আসছিল একদম অন্ধকার, একটা পিন ফেললেও মনে হবে বড় ধরনের শব্দ হয়েছে সে জায়গায়। পরে তিনি ঘরে ফেরত যান, তার বাবাকে বলেন, মাকে বলেন। তার বাবা মা দুই বোনের এবং তাদের দুই বোনকে সবসময় দোয়া পরে শরীর বন্ধ করার কথা বলেন। তো রফিক সাহেব বেশ নামাজ কালাম পড়তেন, তার মধ্যে নামাজটা ছিল খুব বেশি। একদিন ভোরের আগেই ঘুম ভাঙে রফিক সাহেবের বড় মেয়ের, সে সাইরা আপুর কথা বলছি। সে দরজা খুলে দেখে তার বোন তার ঘরের সামনে। কি সমস্যা, এরকম কাঁপতেছিস কেন, তুই ঘামছিস কেন? তার বোন বলে, আমার রুমের মধ্যে দেখি দাদি নক করেছে রাতের বেলা, একটু আগে দরজা খুললাম দেখি কেউ নাই। শুনলাম আবার দাদি দরজা খুলতে বলছে, দরজা খুলছি দাদি নাই। দাদি রুমের কাছে যে দেখে দাদি নাক ডেকে ঘুমাচ্ছে। এই ঘুম ভেঙে আমার রুম নক করার কথা না, এটা গভীর ঘুমের কথা, কোন একটা সমস্যা আছে। তিনি ভয়ে তার কাছে আসছেন এবং তিনি ঘুমাবেন এই জায়গায়। তখন রফিক সাহেবের বড় মেয়ে সায়রা তার কথা বলেন যে কয়েকদিন যাবৎ কিন্তু আমিও এরকম শব্দ পাচ্ছি। তো বাবা মাকে বললে তারা তার সাথে দোয়া পালাম দেয়, শরীর বন্ধ করার কথা বলে, কিন্তু আসলে কোনো সলিউশন তার কোনো তারা নিচ্ছেন না, কোনো অ্যাটেম্প নিচ্ছেন এটার ব্যাপারে আর কি। তার বোন সকালে তার বাবা মাকে বিষয়টা জানালে তার বাবা মা এবার বিষয়টা আমলে নেয় যে দুই বোনের কাছ থেকে তো ইনফরমেশন পাচ্ছি এরকম কিছু একটা। তো তাদের আবার বাসা থেকে বেশ দূরে একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম ছিল, সেই ইমামকে তারা তার বাসায় নিয়ে আসে। তো ইমামকে নিয়ে আসার পর ইমাম বাসায় আসার পরে পানি ছিটিয়ে দেয়। রফিক সাহেবের পরিচিত ছিল যেহেতু, ইমাম শুধু বাসায় এসে দোয়া দুরুদ করে এবং দোয়া দুরুদ করার পরে ঘটনাগুলো পরিক্রমায় বাড়িতে প্রায় উঠবার প্রায় 2-3 মাসের মধ্যে ঘটে আর কি। তার বোন সেদিনের পর থেকে আর একা ঘুমায় না। এরপর রোজা আসে, রোজার সময়কার ঘটনা। তখন এটা হচ্ছে 5ম রোজা, এটা তারা সারা জীবন মনে রাখবে। রোজার সময় তারা সাহারি খাবার আগে, মানে উঠবার আগে, সাহারি খেতে উঠবার আগে শব্দ পাচ্ছিলেন হঠাৎ করে তাদের উঠান থেকে। সেই আগের মতো লাশ পোড়ানোর শব্দ, কিছু মহিলা মানুষের বাদ ভাঙা কান্নার শব্দ। রাত তখন 12টা-1টা। সাহারিতে তখনও তার মা উঠে নেই, ইনফ্যাক্ট কেউই তখন উঠে নেই। তিনি শব্দ পাওয়ার পর দরজা ফাঁকা করে ভালো করে শব্দটা শোনার ট্রাই করে। মনে হচ্ছিল কেউ কাউকে চাবুক পেটা করছে। দরজা খোলার পর শব্দটার ধরন এরকম, আর যাকে মারছে সে অসম্ভব খারাপ ভাবে কাঁদছে। তিনি সাহস করে উঠানের দিকে যান, গিয়ে দেখেন লাকড়ির মাঝে একটা লাশ, আর কাউকে কিছু দেখেন না। ওইটা দেখার পর তিনি একদম হাতে অজ্ঞান হয়ে পড়েন সেখানে। তারপরে সবাই এমনিতেও সব ফজরের সাহারির সময় উঠে যায়। পরে হুশ আসলে তিনি বিষয়টা তার বাবাকে জানান, রফিক সাহেবকে জানান। তিনি বলেন যে সকালে আমি আবারও সেই ইমামের সাথে দেখা করব। তো সবাই মিলে সেহরি খান, সবকিছু ঠিকঠাক, যে যার রুমে চলে যায়। আর এইটা ফজরের ওয়াক্তের পরে আর এই ধরনের শব্দ তারা পেত না, কারণ ঘুমিয়েও যেত। তো ওই সব ফজর আজানের পর থেকে হয়তো আনন্দ শব্দগুলো তারা পেত না আর কি। তো যাই হোক, সায়রা আপু তখন রুমে যায় এবং তার বোনের সাথে শুয়ে পড়ে, তন্দ্রার মতো চলে আসে। একটা সময় ঘুমিয়ে পড়ে, হালকা ঘুম, মানে ডাকলে উঠে যাবে এরকম ঘুম আর কি। কিছুক্ষণের মধ্যে দরজায় বাড়ি দেওয়ার তুমুল শব্দ। আবার কি হলো, তার মা ওই পাশ থেকে ডাকছে, দরজা খোল সায়রা, ও সায়রা দরজা খোল, কান্না করছে খুব জোরে জোরে, ও সায়রা দরজা খোল। আগেও তো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম দিনের বেলার কাছাকাছি সবাই নামাজ পড়ে শুয়েছে, দিনের মানে অলরেডি আলো ফুটতে শুরু করেছে, এমন সময় মা কান্না করছে। তিনি দরজা খুলে দেখেন তার মাকে। তার মা বলে, তোর আব্বু কথা বলছে না, হঠাৎ বুকে ব্যথা বললো, মালিশ বুকটার মধ্যে হাত রেখে যে শুলে, এখন আর নড়তেছে না, কিছু বলতেছে না। আমি মালিশ করে দিলাম, এখন আর কথা বলছে না। তোর আব্বার অবস্থা দেখতো, আমার তো কিছু ভালো ঠেকতেছে না, দেখ কাউকে খুঁজে পাস কিনা, হাসপাতালে নেই। পর্যাতের সামনে ঘরের সামনে গেলে ট্যাক্সি পায় এবং ট্যাক্সিওয়ালার সাহায্যে এই ভোরবেলাতেই তারা হাসপাতালে নিয়ে যায়। এবং হাসপাতালে নিয়ে ডাক্তাররা বলেন যে উনি আর বেঁচে নাই। কি করবে, কোথায় যাবে, তখন মাথার মধ্যে ভাঁজ পড়ে যায় সবার, ভেবে পাচ্ছিল না কেউ। ডাক্তাররা বলেছে হার্ট অ্যাটাকে মারা গেছে। আত্মীয় স্বজন সবাই পরে বিভিন্ন জায়গা থেকে চলে আসে, তাদের বাসায় আসে এবং তাদের বাসার থেকে পরে হাসপাতাল থেকে লাশ রিসিভ করে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং
সেখান থেকে পরে বিকালে লাশ দাফন করে। তো দাফন শেষ করে আসার পর থেকে তাদের বাসায় আসলে সেই অবস্থাটা থেকে আসলে তাদের বাবা চলে যাওয়ার বিষয়টা থেকে তাদেরকে ব্যাক করতে হলে একদম 4-5 মাসের বেশি সময় লেগে যায়। মেনে নেওয়া কঠিন ছিল। তার বাবা একদম সুস্থ বাবা, সকালবেলা ইমাম সাহেবের সাথে দেখা করার কথা, সেই বাবা সেহরির পরে পরেই মারা যায় এবং রমজান মাসে মারা যায়, সেটা জিনিসটাও তারা ভালোভাবে নিয়েছিল আর কি। তো বাসার ভিতরে তখন অহেতুক শব্দ এবং এই শব্দগুলোর কারণে তার বাবা কিছু জানলো কিনা, মারা গেল কিনা, সেই কারণে সেই জিনিসটা তারা বের করার চেষ্টা করছিল আর কি। তো সেদিন রাতের বেলা তিনি অজ্ঞান এবং ফজরের পর তার বাবা মারা যাওয়ার আসলে হজম করতে পারছিল না। হঠাৎ একদিন রাতের বেলা আবারও শব্দ আসে তার ঘর থেকে। উঠানে বসে তার বাবা ডাকছে, সায়রা, ও সায়রা, সায়রা রো, ও সায়রা। তিনি খুব হতবাক হয়ে যায় এবং তার বোনকে ডাকে আবারও, কিন্তু শব্দ আসতেই থাকে, সেই কান্নার শব্দ আসতেই থাকে। চারিপাশে অনেকগুলো মানুষ একসাথে উঠোন থেকে কান্না করছে। তার বোনও সেই শব্দ পায়। এরকম ভাবে বেশ কিছুদিন পার হয়, এরকম শব্দ পাচ্ছিল তারা। তার বাবা মারা যাওয়ার পর প্রায় 9 মাস চলতে থাকে। তখন দেখা যায় 2 দিন শব্দ পাইলে আবার 5 দিন শব্দ পায় না, আবার 5 দিন পর শব্দ পাচ্ছে। তো গভীর রাতে এরকম দরজা নক করার শব্দ হঠাৎ করে তিনি পেতে থাকেন এবং তার দাদির শব্দ পাচ্ছেন। দাদি নক করছে, তার দাদি খুব চেঁচাচ্ছে, খুব জোরে জোরে চিৎকার করছে, দরজা খোল, এই দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল, সায়রা, এই সায়রা, দরজা খোলস না কেন, এই দরজা খোল। কান্না করছে খুব। এখন সায়রা দরজা খুলে দেখে কেউ নাই, একটা বান্দাও নাই। তাদেরকে কেউ এরকম ডিস্টার্ব করছে। আর ততদিনে তার মামার কাছে এই জায়গা বিক্রি করে দেওয়ার কথাবার্তা চলছিল। আবারও তার মায়ের চিৎকার আসছে তার দাদির ঘর থেকে। তারা 2 বোন ফজরের নামাজের সময় চিৎকার শুনে তাদের দাদির রুমে যায়। গিয়ে দেখে দাদি উল্টাপাল্টা কথা বলছে। তার বাবাকে বলছে, এই রফিক, তুই উঠানে বসে আছিস কেন, ভ্যানে ঘরে আয়। সেদিন তার ছোট মামা ওই দিন বাসায় ছিল। তো তার মা ছোট মামাকে একজন ডাক্তার আনতে বলে। ডাক্তার ডেকে নিয়ে আসে। ডাক্তার আসার পর সবার সামনে থেকে তার দাদিও মারা যায়। ডাক্তার আসার পরও দম ছিল তার দাদির। ডাক্তার বসার সাথে সাথে আর কোনো কথা বলে না। ডাক্তারকে চোখের পর নার্ভ চেক করে বলে যেন উনি আর নাই। চুপ হয়ে গেল সবাই, সবার সামনে চলে গেল। মারা গেল, চোখটা খোলা, ওই সময় চোখটা হালকা খোলা ছিল। 2 জন মানুষ মাত্র 9 মাসের ব্যবধানে এই বাসা থেকে চলে যায়। প্লাস সে ধরনের শব্দ। পরে এই জায়গাটা তারা তার মামার কাছে বিক্রি করে দেয় এবং শিয়ালদারি আশেপাশে কোনো একটা জায়গায় তারা চলে যায়। তার মামার কাছে বিক্রি করার পর তার মামা ওই জায়গাটায় বিল্ডিং তোলে। বিল্ডিং তোলার পরে প্রথম 7-8 মাস কোনো ধরনের বাড়ি ভাড়া হয়নি সেই বাড়িতে। পরবর্তী সময় বাড়ি ভাড়া হয়েছিল, কিন্তু সেটা নিয়ে তারা তেমন একটা বদার ছিল না এবং পরে আর কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা সেটা ব্যাপারেও জানা যায়নি। তবে এই বাড়িতে প্রথম কয়েক মাস বেশ ঝামেলা হয়েছিল। যারা বাড়ি তৈরি করছিল তারা বলেছিল যে বেশ কিছু ঝামেলা, তারা বেশ ইট এক জায়গা থেকে এক জায়গায় সরে যাচ্ছে, লাশ চিতা দেওয়ার শব্দ পাচ্ছে তারা। তো পরে তার একটা জায়গায় বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে চলে আসে তিনি আসামের দিকে। ফাইজুল ইসলাম ভাই তার কাছ থেকে ঘটনাটা শেয়ার করেছেন এবং সেই বাসা ছাড়ার কথা তিনি বলেছেন। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ডাক্তার মাসুম বিল্লাহ, নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস থেকে। ডাক্তার মাসুম তিনি অতীতে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন। তিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন। তিনি তার মেডিকেল ফিল্ডে তিনি যাত্রা শুরু করেছেন। ওখানে গিয়ে তার কিছু ফর্মালিটিস ছিল, পরীক্ষা ছিল, সেগুলো দিয়ে তিনি এখন বর্তমানে সেখানকার একটা প্রাইভেট নার্সিং হোমে তিনি সেখানে আছেন ইন্টার্ন হিসাবে, তো কাজ করছেন। তো সেখান থেকে তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তার নিজের জীবনের ঘটনা এবং তার বন্ধুর জীবনের একটি ঘটনা। তো সেটি তিনি শেয়ার করেছেন। তো আমি চলে যাব ডক্টর মাসুমের ঘটনায়। এবছরের কোন একটা সময় ডক্টর মাসুম নিউ ইয়র্কের আপস্টেটের একটা প্রাইভেট নার্সিং হোমে জয়েন করেন অ্যাজ এন ইন্টার্ন, সেখানকার এক প্রফেসরের আন্ডারে। এবং এই নার্সিং হোমটা বা হসপিটালটা যেটাই বলেন সেটা ছিল একটু দূরে, মানে শহর থেকে বেশ খানিকটা দূরে, একটু আইসোলেটেড এনভায়রনমেন্টে। এবং এখানে বিশেষ করে বয়স্ক মানুষরা চিকিৎসা নেন। এবং ডক্টর মাসুমের কাছে একটু অবাক লেগেছিল সেখানে যে একদমই কোয়াইট, আশেপাশে তেমন কোনো জায়গা নেই, ফ্যাসিলিটিস নেই। এবং সেই হাসপাতালটা বেশ বড় একটা জায়গা নিয়ে, কম্পাউন্ড নিয়ে, এবং এটা 3 তলা একটা বিল্ডিং। এবং এই 3 তলা বিল্ডিংয়ে তিনি যেখানেই গিয়েছেন বেশ কোয়াইট। রাতের বেলা হাঁটা চলা করাও নাকি বেশ ভয় গা ছমছম করার
মতো একটা অবস্থা থাকে। তিনি বলেছেন যে রাতের বেলা যদি করিডোর দিয়ে আসতে যায় কেউ, তার কাছে ভয় লাগবে অবশ্যই, এরকম একটা অবস্থা। কারণ তাদের যে করিডোরের পাশে মাঝখানে যে জায়গাটা, সেটাই এত বড়, সেই জায়গাটাই মানে একেবারে মানে গাছপালা দিয়ে বেশ একটা বড় ঘন একটা অবস্থা তৈরি করা, সেই জায়গায় একটা মানে ন্যাচারাল ইকোসিস্টেমের মতো তৈরি করা হয়েছে ওই জায়গায়। তো করিডোরের পাশ দিয়ে পুরো দেখা যায় যখন যায়, এবং কোনো মানুষজন নাই, মানে দেখা যায় দেখাই হয় না। দিনের বেলা যদি হাঁটা চলা করলে দুই একজন হয়তো আসে, সন্ধ্যার পর কাউকেই দেখা যায় না। আর পুরা বিল্ডিংটা কোয়াইট। আর এখানে বিশেষ করে বয়স্ক মানুষরা এখানে থাকেন, চিকিৎসা নেন। অনেকে দেখা যায় চিকিৎসা নিচ্ছেন, বেশ লং টাইম ধরে চিকিৎসা নিচ্ছেন, তাদের থেরাপি চলছে, ইত্যাদি ইত্যাদি চলছে। তো মানে দেখা যাচ্ছে যে যারা থাকেন তারাও বেশ কোয়াইট, এবং বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন্স, তারা অনেকে চলাফেরাও করছেন খুব আস্তে আস্তে। তো যাই হোক, মানে পরিবেশটা অন্যরকম। তো ডক্টর মাসুম এখানে জয়েন করার পরে তার কাছে একটু অস্বস্তি লাগছিল যে আমি আসলে হঠাৎ কোথায় এসে পড়লাম। আর ওনাকে বাসাটাও নিতে হয়েছিল ওটার থেকে মোটামুটি কাছে, তাও প্রায় 40 মিনিটের ড্রাইভ ছিল। যেখান থেকে আসতেন তিনি, রাস্তা একেবারেই নীরব রাস্তা ধরে তাকে ওখানে পৌঁছাতে হতো। সেই রাস্তাতেও নাকি বেশ অন্যরকম লাগতো। তো মাসুম সাহেবের জীবনে এর আগে বেশ ভয়ের দুই একটা ঘটনা ঘটছিল। তো এর মাঝে একটা বড় ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। এরপর থেকে তিনি বেশ এই অ্যাডভেঞ্চার প্রেমী বা এই অতিপ্রাকৃত জিনিসের প্রতি খুব ইন্টারেস্ট ফিল করতেন। তো যাই হোক, ওইখানে এসে তিনি যখন এরকম একটা এনভায়রনমেন্ট পেলেন, তার কাছে আরও অন্যরকম লাগা শুরু করলো। আর এই হসপিটাল এনভায়রনমেন্টটা একটু ডিফারেন্ট। মানে তার কাছে একটু খারাপ লাগতো এই কারণে যে আমি হঠাৎ করে কোথায় আসলাম। তো যাই হোক, এর মাঝেই তার সাথে ঘটনাটা ঘটে, বেশি দিন আগে না, এই 2-1 মাস আগে। তিনি ওইখানে মোটামুটি চলাফেরা করতেন, যেহেতু তিনি ইন্টার্ন করেন, তার এক এক সময় কাজ পড়তো, এক এক শিফটে বিভিন্ন সময় তাকে প্রিপেয়ার থাকতে হতো, জানতে হতো। তো কাজ খুব বেশি না, যেটা হচ্ছে যে তাকে যে রিপোর্ট করে তিনি গিয়ে খবর নিতেন, লিস্টগুলো দেখতেন, চেক লিস্টগুলো দেখতেন, আর তার ডিসকাস করা লাগতো, তার যেই ইনস্ট্রাকশনগুলো থাকতো তার সিনিয়রের, সেগুলো ফলো করা লাগতো। আবার মাঝে মাঝে সিনিয়র ভিজিট আসতো, তার সাথে যাওয়া লাগতো সেখানে। আর ওনার কলিগ একজন ছিল, রমেশ নামে একজন ভারতীয়, দুইজনে সেও থাকতো আর কি ওনার সাথে। তো যেদিনকার ঘটনা, ওই দিন বেশ ঠান্ডা পড়ছে, এবং ওই জায়গাটা তো ঠান্ডা প্রধানই জায়গা। তো তখন অলরেডি নভেম্বর হয়ে গেছে, বেশ ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যে ডাক্তার মাসুম তিনি ওখানে গিয়ে একটা কফি নিয়ে হাঁটতেছেন, মানে ওনার রাউন্ড উনি দেখছেন, মানে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছেন। এবং ওখানকার নার্সিং স্টেশন আছে, সেখানে যেও তিনি গল্প করেন মাঝে মাঝে। তো ওই দিনও তিনি নার্সিং স্টেশনে যে নার্সদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তখন দেখতেছেন যে এখন আর কিছু করার নাই, কারণ উনি ওনার যেগুলো ভিজিট ছিল সেগুলো দেখছেন, তিনি যে চার্টগুলো দেখার ছিল সেগুলো দেখছেন, চেক করছেন। তো চিন্তা করলেন যে এখন তো কিছু করার নেই। তো উনি চিন্তা করলেন যে আমি একটু হেঁটে যাই সামনে, গিয়ে ক্যাফেটেরিয়াতে বসি, কফিটা শেষ করি, আর সাথে ভেন্ডিং মেশিন থেকে কয়েকটা চিপস বের করে নিই। তাই চিন্তা করে তিনি ওদের কাছ থেকে কথা বলে হেঁটে গেলেন, যে আবার জিজ্ঞেস করে গেছেন ওদেরকে যে তোমাদের কারো কিছু লাগবে কিনা। তো ওরা বললো নো ডক্টর, উই আর ফাইন। হ্যাঁ, তো উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হেঁটে যেয়ে দেখলেন যে ক্যাফেটেরিয়াতে এখন সেলস বন্ধ আর কি, মানে ওখানে যে একটা স্টোর আছে ওইটা বন্ধ হয়ে গেছে, জাস্ট ভেন্ডিং মেশিন আছে। তো ভেন্ডিং মেশিন কিন্তু প্রতি তালাতেই আছে। ভেন্ডিং মেশিন হচ্ছে যে ওখানে যে পয়সা ঢোকালে ওই জিনিসগুলো বের হয়ে আসে, ক্যান্ডি, চিপস এগুলো থাকে, বিল দিলে ওগুলো বের করে দেয়। তো প্রতি ফ্লোরেই আছে, 3 তলার মধ্যেই আছে, যদিও উনি 3 তলাতে কিন্তু এই পাশটায় কখনো যান নাই। তো উনি গেলেন ভেন্ডিং মেশিনে গেছে, যেয়ে দেখলেন যে ভেন্ডিং মেশিনের মধ্যে লেখা আউট অফ অর্ডার। তো আউট অফ অর্ডার যখন লেখা আছে, তো তিনি চিন্তা করলেন যে আমি 3 তলায় উঠে যাই। 3 তলা ওঠার একটা কারণ হচ্ছে যে যেহেতু ওনার কিছু করার নাই এখন, মানে এই টাইমটা পুরাই ফ্রি উনি, তো চিন্তা করলেন যে উপরে যেহেতু যাওয়া হয় না, এই সাইডের এই উইংটাতে তিনি কখনো যান নাই, তিনি কখনো উপরে উঠেন না এই জায়গাটায়। তো তিনি চিন্তা করলেন যে উঠে গিয়ে এখানের যে ভেন্ডিং মেশিন আছে ওটা থেকে নেই। তো উঠলেন, সিঁড়ি দিয়ে উঠে তিনি প্রথম জাস্ট স্টেয়ার্সটা পার হইলেন, তারপর ল্যান্ডিংটা পার হয়ে দ্বিতীয় স্টেয়ার্স দিয়ে যখন উঠতেছেন, দেখতেছেন যে 3 তলার ওখানে অন্ধকার, মানে ওখানে আলো নাই। তো তিনি চিন্তা করলেন যে মেবি এখানে হয়তো লাইট বন্ধ বা কিছু। তো ঢুকে গেলেন, ঢোকার পর দেখতেছেন যে আসলে ওখানে বাতি নিভানো, শুধু 2 পাশে, মানে ডানে একদম করিডোর শেষে আর বাঁয়ে বাতি চলতেছে, আর এই পাশের পুরা করিডোরটা বন্ধ, মানে পুরো অন্ধকার। এবং এখানে বিভিন্ন কেবিন আছে, দরজার নাম্বার টাম্বার দেয়া। তিনি একটু অবাক হইলেন যে মানে হোয়াটস গোয়িং অন,
এখানে কেবিনগুলা কিসের বা এরকম, মানে এই উইংয়ে কি আছে এরকম বন্ধ, এরকম সবকিছুই বন্ধ, কারণ দুই পাশে শুধু দুইটা বাতি জ্বলতেছে, দুই পাশে মাঝখানে অন্ধকার। তো তিনি তাকায় দেখলেন যে ভেন্ডিং মেশিন আছে, কিন্তু ভেন্ডিং মেশিনে কোনো লাইট জ্বলতেছে না। সো বুঝলেন যে এটা আসলে মানে কাজ করতেছে না, এটা বা অনই করা নাই, বা এখানে হয়তো কোনো অপারেশনস হয় না আর কি, এখানে মানে কোনো কাজ হয় না আর কি, জায়গাটা হয়তো বন্ধ পড়ে আছে। তো উনি ঘুরে নেমে যাবেন, এই সময় তার চোখে পড়লো যে হাতের বাঁ দিকের শেষ মাথায় দেখা গেল যে ওই জায়গায় একটু ফাঁকা জায়গা আর কি, করিডোরের শেষে একটু ফাঁকা জায়গা আছে খোলা, ওই জায়গা দিয়ে নিচের দিকে একটা মেয়ে তাকায় আছে, গাউন পরা, ইয়াং মেয়ে জায়গা আছে, গাউন পরা। তো তিনি ভালোই বুঝলেন এত দূর থেকে যেটা নার্স না, তাদের ওখানকার নার্সরা এরকম ড্রেস পরে না, ইউনিফর্ম এরকম না। আর মেয়েটা কে, দেখা যাচ্ছে যে এরকম নিচের দিকে এরকম তাকায় আছে, মানে ওই ফাঁকা জায়গাটা দিয়ে ওই জায়গায়। তারপর তিনি দেখলেন যে মেয়েটা একদম মানে এরকম শরীরের অর্ধেক নিচে নামাই দিছে ওই দিয়ে ফাঁকা দিয়ে, মনে হচ্ছে যে একদম মাথাটা নিচের দিক দিয়ে পড়ে যাবে এরকম কিছু। তো তিনি এখান থেকে বললেন হেই হেই বলে উনি ডাক দিলেন। তো ডাক দেওয়ার পর দেখলেন যে ওই মেয়েটা তাকাইছে তার দিকে। তিনি তাকায় দেখতেছেন যে একটা শ্বেতাঙ্গ মেয়ে, এবং চুলগুলা খোলা, সামনে চুলগুলা খোলা, এবং ইয়েস শি ওয়াজ এ নার্স প্রবাবলি। তার মাথার মাঝে একটা পরা আছে, তার যে মাথার মাঝে ক্যাপ যে আছে ক্যাপটা আছে, বাট ক্যাপটা পেছন দিকে সরে গেছে, ইউনিফর্মটা একটু ডিফারেন্ট। তার দিকে তাকাইছে বিষণ্ণ চোখে, তাকায় সে দ্রুত হাঁটা দিল, এবং হাঁটা দিল কোথায়, ওই পাশে আরেকটা সিঁড়ি আছে ওইদিকে। তো ডাক্তার মাসুম কয়েক সেকেন্ডের জন্য একটু চুপ করে গেলেন। তিনি ভাবলেন যে ঘটনাটা কি, মেয়েটা কে, এই হসপিটালেরই কেউ, ওদিকে গেল কেন? আর ও যেভাবে এখানে নিচে তাকাইছিল মনে হচ্ছিল সে নিচে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে বা লাফ দেওয়ার চেষ্টা করতেছে। এটা তো খারাপ, এখানে এরকম একটা ঘটনা ঘটাতে উচিত না, সে অ্যাজ এ ডাক্তার তার উচিত এটার এই জিনিসটা দেখা। তো ডাক্তার মাসুম দ্রুত হাঁটা দেয় ওটার পিছনে ওই করিডোর দিয়ে হাঁটা শুরু করে। করিডোর কিন্তু এখানে অন্ধকার, ওই পাশেই আলো আছে, যেখানে মেয়েটা ওই ঝুঁকছিল নিচের দিকে, ওই জায়গাটাতেই লাইটের আলো আছে এবং সেটাই এখানে আসতেছে। তো মাসুম দ্রুত যাচ্ছে এই করিডোর ধরে, নিচে কার্পেট যেহেতু জুতার আওয়াজও হচ্ছে না, তিনি দ্রুত যাচ্ছেন এবং দেখতেছেন যে ডান দিকের যে দরজাগুলো সবগুলো কিন্তু বন্ধ দরজা, এবং মনে হচ্ছে যে এগুলা দরজার বাইরে একটা ছোট্ট র্যাক থাকে, একটা ফাইল র্যাক থাকে যেখানে ফাইলগুলো, পেশেন্টের ফাইলগুলো রাখার জন্য, ওখানেও কিছু নাই, ধুলা পড়ে আছে তিনি দেখতেছেন। তো বোঝা যাচ্ছে বেশ অব্যবহৃত এই জায়গাটা, এবং নিচে তা কার্পেটের দিকে উনি বুঝতে পারতেছেন যে, এবং বাদিকের যে দেয়ালে পেন্টিং গুলো আছে ওই দিকের মধ্যেও মনে হচ্ছে ধুলা জমে গেছে খানিকটা, বেশ পুরনো অব্যবহৃত এই জায়গাটা। তো তিনি দ্রুত চলে গেলেন, আলোর কাছে যে পৌঁছায় ডানে তাকাই দেখতেছেন যে ডানে যেই বায়ে সিঁড়ি উঠে গেছে উপরে, এটা রুফটপে ওঠার, 3 তলার ছাদে ওঠার। তিনি দ্রুত হেঁটে ওই দিক দিয়ে দৌড়লেন, তার মাথার মধ্যে আর অন্য চিন্তা নেই। তিনি বলছেন মেয়েটা মনে হয় উপরে উঠছে কোনো একটা ব্যাপারে, এই মেয়েটা কোনো একটা বিপদগামী, সে নিচে পড়ার ধান্দায় আছে, কোনো একটা ঘটনা ঘটছে। তো তিনি দ্রুত হেঁটে ওই সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলেন। তো প্রথম উঠে একটা ল্যান্ডিং, তারপর ডান দিকে যে রুফটপের সিঁড়ি, রুফটপের গোড়ায় কিন্তু একটা দরজা লাগানো, এবং দরজাটা হচ্ছে অটোমেটিক কাইন্ড অফ দরজা। অটোমেটিক বলতে একটা লাগানো, ওই যে বারের মতো লকটা আর কি, এটা এখান থেকে চাপ দিলে, এই পাশ থেকে চাপ দিলে ওটা খুলে যায় রুফটপের ছাদটা, আবার লাগাই দিলে অটোমেটিক শাটডাউন হয়ে যায়। ওই যে স্প্রিং লোডেড লাগানো উপরে একটা এরকম হিঞ্জের মতো লাগানো আছে। তো তিনি যখন নাকি ল্যান্ডিং থেকে দিতে উঠতেছেন, ওখানে আবার লেখা আছে এক্সিট। তো উনি যখন উঠে যাবে উপরে, ওই সময় তিনি শব্দ পেলেন ঘটাস করে ওই গেটটা লাগাইলো, কেউ একজন ঢুকে গেছে, ছাদের উপরে ঢুকে গেছে, ছাদে ঢুকছে। তিনি চিন্তা করলেন ও মাই গুডনেস, এখানে তো সমস্যা আছে। তিনি দ্রুত উঠে গেলেন, উঠে ধাক্কা দিয়ে ওই বারটা ধাক্কা দিয়ে তিনি গেট খুলে একদম ঢুকলেন রুফটপে। উঠে তিনি দেখছেন রুফটপ খা করতেছে, কেউ নাই রুফটপে, ডানে বামে তাকাচ্ছেন তিনি, কেউ নাই। মাঝখানে যে তাদের এই ক্লিনিকের এখানে যে কিছু ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, সেটার কয়েকটা গাছের দেখা যাচ্ছে। হঠাৎ করে তিনি ডানে তাকায় দেখলেন যে পাশে গ্রিল ধরে সেই মেয়েটা দাঁড়ায় আছে এবং তার দিকে তাকায় আছে। তো তার কেমন জানি সেই মেয়েটা যে তাকায় আছে, চাউনিটা দেখে ডাক্তার মাসুমের সারা শরীরে একটা শিরশিরানি অনুভূতি হয়ে গেল। তো মেয়েটা তার দিকে তাকায় আছে, তারপর তিনি দেখলেন মেয়েটা হাসা শুরু করলো, কেমন করে জানি একটা হাসি দিচ্ছে তার দিকে তাকায়, এবং সে হাসিটা মিনিংফুল হাসি, সামথিং লাইক আমি কিছু একটা করতেছি, পারলে ঠেকাও এরকম, এবং হাসতেছে মেয়েটার হাসিটা একান ওকান হয়ে যাচ্ছে। তারপর দেখলো মেয়েটা একদম ঝুঁকে গেল বাইরের দিকে,
একদম গ্রিলটা দিয়ে তার কোমর বাঁকা করে একদম ঝুঁকে গেল বাইরের দিকে। ডাক্তার মাসুম এখান থেকে বলতেছে নো 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 নো, ডোন্ট ডু ইট প্লিজ, ডোন্ট ডু ইট, লিসেন টু মি, এরকম বলতে বলতে তিনি সামনে যাওয়ার চেষ্টা করতেছেন। তিনি যখন আরো কাছে চলে গেছেন, একদম মানে অনেকখানি পার হয়ে চলে গেছেন তিনি, এই সময় তিনি দেখলেন মেয়েটা ওই পাশে উপর হয়ে একদম মাথা নিচের দিক দিয়ে লাফ দিল। ডাক্তার মাসুম দৌড় দিছে, ছেড়ে দৌড় দিছে ওখান থেকে, মানে খুব ফাস্ট দৌড় দিয়ে গেছে উনি গ্রিল পর্যন্ত যে দাঁড়ায় তিনি নিচে তাকাইলেন, নিচে তাকায় তিনি দেখতেছেন যে একটা মেয়ে পড়ে আছে নিচে, মানে একদম পড়ে আছে এবং খুব বাজে অবস্থা আর কি, ওই জায়গায় ওই পাকা ছিল, খুব বাজে অবস্থা। তিনি মানে ও মাই গুডনেস বলতে বলতে তিনি তার ফোন বের করছেন, ফোন বের করে তিনি ওখানে ইমার্জেন্সিতে কল দিতেছেন, ইমার্জেন্সিতে কল দিতে দিতে নিচে নামতেছেন দৌড় দিয়ে, সিঁড়ি দিয়ে, মানে ছাদের খুলে দ্রুত নামতেছেন তিনি। তো নামতে নামতে তিনি একেবারে খুব ফাস্ট তিনি নেমে গেছেন একতলায়, নেমে দৌড়ায় তিনি গেছেন ওখানকার যে রিসেপশনে, যে বলতেছেন যে এখানে এরকম ইনসিডেন্ট হয়েছে, এই কাহিনী এরকম ব্যাপার, আমি ইমার্জেন্সিতে কল দিছি। এবং তখন অলরেডি ইমার্জেন্সি ডায়াল করছেন তিনি কিন্তু। তো তাকে ওই যে তাদের যে কাউন্টারের যেই মেয়েটা আছে সে বলতেছে যে ডাক্তার প্লিজ কুল ডাউন, কি করছো তুমি, লাইন কাটো। তো ওই পাশ থেকে তাকে বলতেছে যে ইমার্জেন্সি কি। উনি ডাক্তার মাসুম তিনি জাস্ট বলতে গেছেন যে এরকম কথা, তার হাতটা ধরে বসছে নার্সটা, নিয়ে বলছে যে বলো কিছু না। তো তখন উনি ফোনটা নিয়ে বলতেছে যে আই ডোন্ট নো, আই এম গোনা কল ইউ গাইজ ব্যাক বলে কেটে দিয়েছেন। তো কেটে দেওয়ার পর সাথে সাথে ওনার ওখানে আবার কল ব্যাক আসছে ওখান থেকে, ইমার্জেন্সি থেকে, যে তুমি কল দিছিলা। এর মধ্যে তাকে ওই কাউন্টারে মেয়েটা বলতেছে যে না তুমি বলো যে আমার ভুল করে গেছে কল। তো তখন ডাক্তার মাসুম বলতেছে আমার এখানে ইমার্জেন্সিতে সেভ করা ছিল, শর্টকাট কিতে চাপ লেগে গেছে তোমাদের ওইখানে। তো কিন্তু মানে তিনি কিন্তু এটা বলতেছে আবার নিজে মানে পুরো হয়ে যাইতেছে যে কেন তিনি এই কথা বলতেছেন। ওই তাকে হাত দিয়ে দেখাইতেছে ওনার কাউন্টারের মানুষ যে আমি তোমার অ্যাসিওর করতেছি, ডোন্ট ডু দ্যাট। তো উনি বললো যে আমার হার্টে টাচ লেগে গেছে তোমার ইমার্জেন্সি নাম্বার, এটা বলে লাইনটা কেটে দিয়ে তিনি সাথে সাথে ওই তার যে কাউন্টারের মেয়েটার সাথে তিনি জোরে জোরে কথা বলে উঠলেন যে হোয়াটস গোয়িং অন, তুমি কেন লাইন কাটাইলা, তুমি জানো কি হয়েছে, এইখানে যেরকম একটা মেয়ে লাভ দিয়েছে, এরকম নার্স লাভ দিয়েছে, বসে প্লিজ ডাক্তার কুল ডাউন, আসো। তিনি বেরিয়েছে, বেরিয়ে বলছে চলো আমার সাথে। তো মাসুম দ্রুত হাঁটতেছে, ওই মহিলাও হাঁটতেছে সাথে, হাঁটতে হাঁটতে তাকে নিয়ে গেছে ওখানে, কিচ্ছু নাই, পুরো জায়গাটা ফাঁকা, পুরোই ফাঁকা জায়গাটা, ওই জায়গায় কোনো কিচ্ছু নাই। ডাক্তার মাসুম বলতেছে আমি একটু আগে দেখছি এখানে পড়ছে, মহিলা বলতেছে নো, তুমি যেটা দেখছো এটা ভুল। তিনি বলছে তুমি কিভাবে জানো, আমি বলার পর এমন ভাব দেখালে তুমি জানো যে কি ঘটতেছে এখানে, কি ব্যাপার, কে লাভ দিছে কি। বলে আর তুমি আসো, তোমার সাথে পরে কথা বলতেছি, চলো, এখানে কিচ্ছু হয়নি, তুমি ভ্রম দেখছো একটা, তোমার চোখের মধ্যে একটা, এটার মধ্যে একটা লাগছে, সো ইটস জাস্ট সামথিং এলস বলে তাকে নিয়ে আসছে। তো ডক্টর মাসুম কিন্তু খুব হয়ে গেছে ব্যাপারটাতে, মানে খুব হার্ট হয়ে গেছে ব্যাপারটা কি। তো সে যখন সেখানে বসছে যে ঘটনাটা কি বলো তো তুমি। তো ওই মেয়েটা বলতেছে তাকে, যে কাউন্টারে যে মহিলাটা ছিল সে বলতেছে যে আমি তোমাকে বলবো, বাট তুমি কুল ডাউন, রিল্যাক্স, বসো। তো সে আবার মহিলাটা ইন্টারকমে ওখানে বললো তাদের যে ডাক্তার রমেশকে আসতে বলো, ডাক্তার মাসুম ইজ ফেসিং সাম ডিফিকাল্টিস। তো এটা শুনে ডাক্তার মাসুম রাগ করে উঠছে, বলছে যে হোয়াট ডু ইউ মিন আই এম ফেসিং ডিফিকাল্টিস, মানে হোয়াট ইউ টকিং অ্যাবাউট, মানে কি বলতেছো চাচা তুমি, আমি ডিফিকাল্টি ফেস করতেছি। তখন মহিলাটা বলছে যে প্লিজ রিল্যাক্স, মানে ডাক্তার মাসুমের কাছে রাগই লাগতেছে, সে যা দেখছে এবং সে মিলাইতেও পারতেছে না, সে দেখছে। তো তখন তার কাছে কিছুটা প্যারানর্মাল ব্যাপার স্যাপার মাথায় আসতেছে, যেহেতু সে অতীতে ওই ধরনের জিনিস ফেস করছে। তো একটু পরে ডাক্তার রমেশ আসছে, এসে তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে বাড়ি, কি ঘটনা কি। তো মানে তাদের মধ্যে খুব ভালো আবার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো তখন মাসুম বললো আরে আমি এরকম ঘটনা দেখছি এসে। তখন রমেশ দেখলো যে রমেশও মনে হয় ব্যাপারটা জানে, সে একটা অন্যরকম একটা হাসি দিয়ে বলতেছে ইউ কাম হিয়ার, লেটস টক বলে নিয়ে গেল রে। তো ডাক্তার মাসুম গেল রমেশের সাথে, এবং একটু পরেই সে কাউন্টারে মহিলাও আসলো তাদের সাথে। এসে তাকে বলতেছে রমেশ যে এই যে ক্লিনিক এটা কিন্তু হন্টেড, তুমি যে মেয়েটাকে দেখলা নার্সটাকে, যে তুমি দেখছো, তোমার ঘটনা অনুযায়ী তুমি একে বলছো যে লাভ দিছে, এটার ঘটনা তোমাকে আমি বলে দিই যে তুমি দেখছো যে এরকম তোমার সামনে দিয়ে এরকম তাকায় লাভ দিছে নিচে, রাইট। তো একটু অবাক হয়ে গেল ডাক্তার মাসুম, বলছে হ্যাঁ তুমি কিভাবে জানো। বলে আমি জানি, কারণ এটা অনেকেই দেখছে, আমি দেখি নাই বাট অনেকেই দেখছে এখানে। বলে যে এখানে অতীতে এরকম এক নার্স ছিল, তো তার এখানে কোন একটা ব্যাপার ঘটছিল,
কোনো একজন ডাক্তারের সাথে, এবং তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, তার মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তারা। মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে মানে বেশ রকম সমস্যা হয় এবং সমস্যাতে মেয়েটা এই কাজ করে। তো এরপর থেকে ওই জায়গাটায় মানুষ দেখে। আর ওই যে তুমি যেখানে গেছিলা, তুমি উঠছিলা কোথায়? বলে যে আমি 3 তলায় উঠছিলাম। বলে 3 তলার ওই জায়গাটা এমনিও হন্টেড। বলে কেন? বলে ওই জায়গায় আগে এই ক্লিনিকের আগে যে ক্লিনিক ছিল, মানে মালিক ছিল ওনার, বা এটা যে চালাইতো যে প্রফেসর সে ছিল, তার এখানে ওই জায়গাটাতে গাইনোকোলজি ছিল, এবং ওইখানে বাচ্চাদেরও ওয়ার্ড ছিল, হ্যাঁ, নিউবর্নদের ওয়ার্ড ছিল ওইখানে। তো ওইখানে মানে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার ছিল আর কি, মানুষ মানে উল্টাপাল্টা জিনিস দেখে। এখন ওইটা বন্ধ হয়ে গেছে, তো এখন ওইখানে নাই। তো এখানে ডিউটি করার সময় এইসব ব্যাপারে কিন্তু সাবধান। তখন রমেশ বলল যে আমি যা যা দেখছি এখানে এসে। তো বলে কি দেখছো? বলে আমি রাত্রেবেলা এখান থেকে হাঁটতেছিলাম, রাউন্ডে যাচ্ছিলাম নিচতলায়, এবং আমি হঠাৎ করে দেখি যে আমার সামনে দিয়ে কে জানি বের হয়ে আসে আর যায়, মানে ওখানকার একটা করিডোর দিয়ে আসে যায়। তো আমি যখন নাকি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই করিডোরের কাছে আসছি, রমেশ বলতেছে যে আমি তো বেশ সাহসী মানুষ, আমি যখন হেঁটে হেঁটে কাছে আসছি, আমার মানে আমি জাস্ট ওয়েট করতেছি যে কেউ বের হয় কিনা। তো দেখি না, আর কেউ বের হয় না। তো আমি যখন নাকি জায়গাটা পার হচ্ছি, দেখি মানে একটা মানে শীষের মতো শব্দ হচ্ছে, মানে কেউ শীষ দিলে যেরকম শব্দ হয় সেরকম একটা মানে একটা সফট শীষের মতো শব্দ। তা আমি বাইরে তাকায় দেখি একদম কর্নারে মনে হচ্ছে দুইটা চোখ জ্বলতেছে, একদম পুরো চোখ জ্বলতেছে। আর সেই চোখ জ্বলার ওখান থেকে মনে হলো আমাকে দেখে একটা ধমক দিল। তা আমি ওখান থেকে মানে সরে আসছি, মানে ভয় পেয়ে সরে আসছি। পরবর্তীতে আমি হসপিটালে অনেকের সাথে কথা বলি, অনেকে বলে যে এগুলো স্বাভাবিক, এখানে ঘটে। তো তখন ডাক্তার মাসুম বলতেছে যে আরে আমি তো এইগুলা ব্যাপার জানি না এখানকার সম্বন্ধে, মানে এটা খুবই আশ্চর্যজনক বা এটা খুবই দুঃখের যেটা আমি দেখলাম। এরকম দেখাটা আসলে খুব কষ্টের। আমি অতীতে আমার দেশে থাকতে এরকম কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছিলাম, বাট এটা এই দেশে এসেও বলে আর এই দেশে এসে তুমি বলো, তোমার আমি একটা ঘটনা বলি চলো। তো তখন বলছে যে আচ্ছা তা চলো আমার চলো। তো দুইজনে চলে গেল ওখান থেকে, ওই মহিলার থেকে বিদায় নিয়ে, তাদের ওই যেই কাউন্টারে মহিলা, ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তো ওরা যে বসছে তখন ডক্টর রমেশ যেখানে বসে, ওরা দুইজনই বসতো এখানে। বসার পরে তখন ডক্টর রমেশ বলতেছে যে আমি ছিলাম নিউ অর্লিন্সে একটা বড় হাসপাতালে, আমি ওখানে জব করতাম। নামটা যদিও ডক্টর মাসুম বলছে, আমি বলবো না। বলছে বিশাল একটা বড় হসপিটাল, মানে বিশাল, মানে একদম জাইগেন্টিক সাইজের। বলে কোনো কারণে হাসপাতালটা ওই সময় খুব হিমশিম খাইতেছিল, বাজেটের খারাপ অবস্থা, মানে বন্ধ হওয়ার দশা হবে। তো এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে। হাসপাতালের অনেকগুলো উইং বন্ধ করে দিছে তখন, একদম মানে বন্ধ। সেখানে মানুষ মানে যাওয়া আসা করতেছে না, মানে একের পর এক জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাসিলিটিস বন্ধ হয়ে যাচ্ছে, এবং হাসপাতালটাও বলতেছে বন্ধ হয়ে যাবে। তো তখন হ্যারিকেন সিজন ছিল, হ্যারিকেন আসতেছে একটা। তো আমার কাজ পড়ছে, আমি তো একদম তখন একদম মানে শিখতেছি ওইখানে, মানে আমার নতুন এখানে ইন্টার্ন হচ্ছে আর কি। তো আমার কাজ পড়লো হচ্ছে ওখানকার মর্চুয়ারির পাশে, ওইখানেই একটা ছিল, ওয়ার্ড ছিল, ওইটা ইমার্জেন্সি রোগীদেরকে মানে কেবল ভর্তি করলো ওইখানে এনে রাখতো আর কি, এরকম তৈরি করছিল আর কি। কিন্তু বেরোলেই পাশে মর্চুয়ারি, আর মর্চুয়ারির পাশে হচ্ছে আর একটা বড় চলে গেছে, মানে টানেলের মতো আর কি। ওইটা দিয়ে হেঁটে যেতে হয়, পাশের বিল্ডিং এর সাথে কানেক্টেড একটা ছোট টানেলের মতো, অনেকটা কাইন্ড অফ লাইক এ টানেল, হ্যাঁ, এরকম চলে গেছে ওখানে, বা করিডোর যেটাই বলো, টানেলের মতো পাশের ওখানে, এবং অনেক দূর লম্বা। এবং সেটা ওই পাশে হচ্ছে তোমার আরেকটা পুরনো মর্চুয়ারি, সেটা এখন আর কি ইউজ করে না, ওইটা ওরকম পড়ে আছে। আর তার পাশে নাকি ওখানে একটা ছিল, মানে ক্রিমেটিং এর জায়গা, যেখানে নাকি পোড়ায় ফেলতো, মানে বডিগুলারে পরিচয় না পেলে মানে এইটি করলে ওখানে পোড়ায় ফেলতো। ওখানে একটা আছে, একটা অবিচুয়ারির মতো হইতো আর কি, একটা বের হইতো যে অমুক দিন তাকে বার্ন করা হবে, এরকম লেখা হইতো, এগুলা পেপারে ফ্ল্যাশ করতো, তারপর একদিন পোড়ায় ফেলতো ওইখানে। তো ওইখানে ছিল আর কি কর্নারে। তো ওই জায়গাটা বেশ হন্টেড, এবং এইটা কিন্তু আমাকে ওই হসপিটালের আমাকে মানুষ বলছে, ওই হাসপাতালের লোকজনই বলছে। তো আমি শুনতাম, আমাকে যে ওখানকার যে ওই যারা ওয়ার্ডে কাজ করতো ওরা বলতো যে এই ডোন্ট গো দেয়ার, হ্যাঁ, তারা দেখাই দিত যে এই জায়গায় যাবা না, এই করিডোরের সামনে যাবা না, এই মর্চুরিও হন্টেড, এই জায়গাতে যাবা না। তো আমি শুনতাম এগুলো, আমি গায়ে লাগাইতাম না। আমার তো এখানে পেশেন্ট যারা এসে ভর্তি হইতো ইমার্জেন্সি থেকে, দেখতে হতো, যা দিত ওগুলো সব চেক করতাম, হ্যাঁ, টাইম টু টাইম ওদের মেডিসিনগুলো চেক করা হইতো, সব কিছু কাজ করা লাগতো আমাকে হেঁটে আসতে হইতোই
ওই পাশ থেকে আর কি, ওই যেই পাশে ওই যে করিডোরটা দিক দিয়ে গেছে তার পাশে ঈদে আমাকে হেঁটে আসতে হইতো। আর ওইটার শেষ মাথার দিকে ছিল হচ্ছে গিয়ে নার্সিং স্টেশন, তার পাশে হলে আমি বসতাম। তো যাই হোক, হ্যারিকেনের সময় আসছে, মানে বেশ খারাপ অবস্থা, আকাশ ঝড় বাদল, মানে একদম মানে কঠিন অবস্থা, চারিপাশ অন্ধকার হয়ে গেছে। এরকম একটা সময় আমার কাজ পড়লো একদম ইমার্জেন্সিতে যারা আছে তাদেরকে দেখার, এবং হাসপাতালে থাকতেই হবে এরকম একটা অবস্থা। তো আমি মোটামুটি আনলিমিটেড টাইমের জন্যই ঢুকে গেলাম আর কি হাসপাতালে, যে আসলে টাইম টেবিল কিছু দেয়নি। তো দেখা গেল যে বেশ অব্যবস্থাপনা শুরু হয়েছে, কারণ দেখা যায় অনেক কিছুই ওখানে ঠিক মতো হচ্ছে না, হসপিটাল যে সিস্টেমগুলো মেনটেন হয় ওগুলো হচ্ছে না। একে তো এগুলার মানে অর্থনৈতিক ক্রাইসিসে পড়ছে তারা, আর সেকেন্ড থিং হচ্ছে যে এটা যে হ্যারিকেন সিজন, অনেক কিছুই ঠিক মতো চলতেছে না। তো যাই হোক, আমি কাজ করতেছি, বসছি ওখানে সন্ধ্যার সময়। তো মোটামুটি আমার পেপার ওয়ার্ক যা ছিল আমি সেরে ওখানে বসে একটু রিল্যাক্স করতেছিলাম। তো কেউ নাই, আমার এখানে কেউ নাই। নার্সিং স্টেশনের নার্সগুলা কোথায় গেছে কে জানে, ওই জায়গাটা পুরো ফাঁকা। আমি হঠাৎ করে এখানে মনে হলো কারা গন্ডগোল করতেছে, মানে হইচই করতেছে ওদিকে। তা আমি অবাক হলাম, হইচইটা মনে হচ্ছে যে খুব মানে বেশি রকমের হইচই। তা আমি অবাক হলাম, চিন্তা করলাম কি ব্যাপার, এরকম হইচই কে করে। তা আমি আমার রুম থেকে বের হয়ে উকি দিলাম বাইরে। বের হয়ে দেখতেছি যে শেষ মাথার মধ্যে কেউ নাই, মানে কোনো মানুষ নাই। একটু আগে মনে হইতেছিল যে মানে আমার যেখানে বসা সেটা শেষ মাথায় অনেকই হইতেছে, মানে সাউন্ড হইতেছে, একদম নাই, কেউ নাই। বরং ওই পাশে মানে আছে, মানে ওই যে গ্লাসেরই দেওয়া, সেগুলোর মধ্যে বাতাসের শব্দ আসতেছে জোরে, মানে বাতাসের ফ্লো বাড়ছে আর কি। তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম ওদিকে, মানে বোঝার চেষ্টা করলাম যে কি হয়েছে, মানে এখানে কেউ ছিল বা কিছু ঘটনা। আবার তো আমার এখানে তো আমার নিজের ওয়ার্ড আছে পাশে, এই পাশেই, মানে বাইরে গেলে আমার ওয়ার্ড। তো আমি যে ডানে তাকালাম, টাকায় দেখি যে পুরো জায়গাটা ফাঁকা, কেউ না এই জায়গায় পুরা। আর এই জায়গায় মানে আমার যে ওয়ার্ডের দিকে ওই জায়গাও কেউ নাই, পুরো জায়গাটাও ফাঁকা। তো আমি ডানে বামে তাকায় আবার ফেরত যাবো রুমে, হঠাৎ করে মনে হলো আমার ওয়ার্ডের সামনে, মানে আমার যে ওয়ার্ড ছিল, মানে যেখানে নাকি পেশেন্টগুলো থাকে, তার সামনে যে টানেলটা, ওখান থেকে হঠাৎ করে একটা মেয়ের চিৎকার শুনলাম। মনে হলো যে একটা মেয়ে জোরে চিৎকার করে উঠলো, তাকে কেউ টেনে ছাঁচড়ায় নিয়ে গেলে যেরকম হয় সেরকম ভাবে সে চিৎকার করতেছে একটা শব্দ, আর মনে হচ্ছে কিছু ধরার চেষ্টা করতেছে, এরকম একটা শব্দ। তা আমি শুনে এক সেকেন্ড স্থির থাকতে পারলাম না। আমি ভাবলাম যে কি হলো এখানে, কেউ কি কাউকে টেনে নিয়ে যেতেছে, কোনো সমস্যা এখানে? একটু আগে যেহেতু মানুষের শব্দ শুনছি, আবার এখন তো হ্যারিকেন সিজন, আর এই হাসপাতাল বিশাল সাইজ, মানে এটা মানে বিশাল একটা জাইগেন্টিক হাসপাতাল, এবং এখানে অনেক উইং এখন বন্ধ করে দিছে, মানে কোনো একটা সমস্যা হয়েছে নাকি। তা আমি দৌড় দিলাম ওই জায়গায়, ওই সাউন্ড লক্ষ্য করে যে ওদিকে কি হইতেছে, ঘটনা কি। যেহেতু আমি এখানে ডিউটি ডাক্তার, আমার তো দেখতে হবে জিনিসটা। আমি দৌড় দিয়েছি, দৌড় দিয়ে আমি যখন আমার ওয়ার্ডের দিকে তাকাইলাম, ফট করে ওয়ার্ডের বাতিগুলো নিভে গেল, মানে যে মেন যে বাতি থাকে লাইটটা, ওইটা নিভে গেল, থাপ করে নিভে গেল। ইমার্জেন্সি লাইট ছিল, চার্জ লাইট, সেগুলো জ্বলে উঠছে। তা আমি ওগুলা নিয়ে আসলে মানে মাথা ঘামাবো কি, আমি ওই চিৎকার তখনও শুনতেছি দূর থেকে দূরে যাচ্ছে, ওই টানেল ধরে, মানে যেটা দিয়ে যায় আর কি, এক বিল্ডিং থেকে আসলে আরেক বিল্ডিং এ ট্রাভেল করার ওইটা টানেল। আমি কিছু না ভেবে না ওইটা দিয়ে দৌড় দিলাম টানেল দিয়ে। এখন টানেলের মধ্যেও না ইলেকট্রিসিটি নাই, খুবই আশ্চর্য ব্যাপার। টানেলের এক পাশে ইমার্জেন্সি লাইট জ্বলে আছে, ওইটাতে হালকা আলো টানেলের দিকে, আর কোনো আলো নাই। দৌড়াইতেছি এবং আমার কাছে শুধু মনে হচ্ছে আমি কানে ওই শব্দ শুনতেছি, মানে ওই মেয়ের চিৎকার, এবং দূর থেকে দূরে সরে যাচ্ছে। আমি দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম একটা জায়গায়, এসে দেখি যে আমি একটা জায়গায় ঢুকছি যেটা চারপাশে এরকম দেয়াল, এরকম দেয়ালের মধ্যে বক্স বক্স করা। আমি পুরাই বুঝে গেলাম যে এই জায়গায় এই যে এক্সটেন্ডেড মর্চুয়ারিটা, এই যে এইটা হচ্ছে এক্সটেন্ডেড মর্চুয়ারি। আমি মর্চুয়ারিতে চলে আসছি, এবং ওই ইমার্জেন্সি লাইটের হালকা আলো এখানে পড়ে আছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটা খুব অযত্নে রাখা, এখানে কেউ ধরে নাই কিচ্ছু, মানে কেউ ধরে নাই বা কিচ্ছু কেউ ঠিক মতো মানে ক্লিনও করে না, মনে হয় যে খুবই অন্যরকম ভাবে পড়ে আছে জায়গাটা। এবং আমি তাকায় দেখলাম এই পাশের যে ইমার্জেন্সি লাইটটা পড়ছে, ওইটার হালকা আলোতে এই পাশ দিয়ে একটা করিডোরের মতো গেছে, প্যাসেজের মতো, এবং সেইখানে যে একটা দরজা। তাই আমি বুঝলাম যে এইখানে মনে হয়, আমি বুঝে গেছি যে এখানে ক্রিমেট করা হয় বা এখানে না পোড়ানো হয়। আমার কেন জানি গাটা এক মানে হয়ে গেল, একদম কাটা দিয়ে উঠলো। এগুলো একদম রামেশ বলতেছে যে আমার গা কাটা দিয়ে উঠলো। তো আমি কয়েক সেকেন্ড ডাইনে বামে তাকায় ওই দিক থেকে পিছন ফিরছি, মানে ঘুরছি, ঘুরে মানে ডানে বামে তাকায় দেখলাম আর কি ওই ইটাও দেখলাম, করিডোরটাও দেখলাম, এখানে ড্রয়ারগুলোও দেখতেছি। ড্রয়ারগুলো মানে বেশ পুরনো ড্রয়ার, অনেক পুরনো ড্রয়ার, বডি এখানে রাখা হয়, প্রিজার্ভ করা হয়। তো আমি ঘুরে দাঁড়াইলাম, ঘুরে পিছন ফিরে দাঁড়ায় আমি আবার
চলে আসবো ওদিকে, মানে আমার সেই দিয়ে মানে সেই টানেল দিয়ে আমি ব্যাক করবো আবার, কারণ আমার সারা শরীর একদম জমে গেছে, শরীরটা কেমন ভার লাগতেছে আমার কাছে। এই সময় হঠাৎ করে ফিল হলো আমার ঘাড়ের পিছনে কেউ একজন আছে, এবং চিৎকার চেঁচামেচি কিন্তু কিচ্ছু নাই, কোনো ওই যে মেয়ের শব্দ বা কোনো মানুষের প্রাণী নাই এখানে, এমন আমার মনে হলো আমার ঘাড়ের মধ্যে একটা নিঃশ্বাস পড়লো, মানে একদম আমি ফিল করলাম একটা নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ের উপর। আমি চমকায় তাকায় দেখি আমার থেকে প্রায় হাত 2-1 পিছনে একটা মেয়ে দাঁড়ায় আছে, এবং তার চুলগুলা একদম দুই পাশ থেকে পড়ছে, দুই পাশে, মানে একদম ঘাড়ের থেকে দুই পাশে চুল পড়ছে একদম। চোখগুলো মনে হচ্ছে জ্বলতেছে অঙ্গারের মতো, মুখের চামড়া মনে হচ্ছে পেল পুরা কেমন। আমাকে দেখে মুখটা বের করে একটা হাসি দিল, এবং দাঁতগুলো পুরো ময়লা একদম অন্যরকম, মুখের ভেতরটা কালো কুচকুচা। এটা আমি পুরো দেখছি হচ্ছে সেই ওই যে ওখানে যে চার্জ লাইট, ব্যাকআপ লাইট, সেটার আলোতে। এবং ওইটা মুখটা হা করার সাথে সাথেই এই যে লাইটটা ছিল এখানে যে মানে ইমার্জেন্সি লাইট, সেটাও তপ তপ করে 2বার নিভে গেল, একদম অন্ধকার, গুড়গুড়টি অন্ধকার। আমি দৌড় দিলাম ওখান থেকে। আমি দৌড়াইতে দৌড়াইতে পুরা করিডোর পার হয়ে আসছি, এসে দেখতেছি মানে আমার মাথায় তখন সেন্স নাই যে আমি কি করব বা কিছু। আমি ডানে দেখতেছি যে আমার সেই ওয়ার্ডের মধ্যেও মনে হচ্ছে মানুষের চেঁচামেচি হইতেছে, এবং আমি জানি ওখানে 2-3 জন পেশেন্ট আছে। আমার আসলে ওইটা দেখার মতো সাহস নাই, ভেতরে ঢোকারও সাহস নাই, এখানে বাতিও নাই। ওই ভেতরে ওয়ার্ডের ভিতরে যে ইমার্জেন্সি লাইটটা, সেইটা মনে হচ্ছে জ্বলতেছে, নিপতেছে, স্টার্টিং করতেছে। আমি দৌড় দিলাম এই পাশের যে করিডোর ধরে, দৌড়ায় যায় ডানে যে ঢুকে আমার যেই নার্সিং স্টেশনের পাশে আমার কামরা, সেদিকে আমি ভয়ে আর অন্য কোথাও আমার যাওয়ার মতোই না। আর এই বিল্ডিংটা এত হিউজ ছিল যে কোনো উপায় নাই। আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে যে আমার যে রুমটা যেখানে আমার ডিউটি ছিল বসার জন্য, ওই জায়গায় ডেস্কটার কাছে আসলাম। এসে আমি দেখতেছি আমার রুমেও বাতি নাই, ইমার্জেন্সি লাইট জ্বলে নিভে, পিছনে অনেক পিছনে, মানে ওই জায়গায় না, একদম পিছনে ইমার্জেন্সি লাইট জ্বলতেছে, নিপতেছে, পিটপিট করতেছে, এবং বাইরে মনে হচ্ছে তুমুল ঝড়। এখানে আয়নার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একেবারে মানে অন্যরকম পরিবেশটা, আসলে মানে অপার্থিব বলার মতো না এরকম। আর আমার রুমের এক সাইডে মনে হচ্ছে ওই যে আমি দেখে আসছি একটু আগে পিছনে, ওইটা দাঁড়ায় আছে একদম কর্নারে। আসলে আমার আর কোনো সেন্স ছিল না, আমি ওখানে জ্ঞান হারায় ফেলি। আমার যখন হুঁশ ফিরে তখন আমি দেখি যে আমাকে বিছানায় শোয়া রাখছে, এবং আমার পালস টালস নিচ্ছে সব, আর সাথে নার্স টার্স আছে, এবং ওখানে তখন বিদ্যুৎ টিদ্যুৎ স্বাভাবিক সব। তা আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তারা জিজ্ঞেস করছে ইউ টেল মি হোয়াট হ্যাপেন। তো আমি তাদেরকে সব বলতে চাচ্ছিলাম, তো আমাদের মধ্যে ওইখানে যে আরেকজন ডাক্তার ছিল সিনিয়র, সে আমাকে থামাই দিল, বললো যে নট নাও, আমাকে রিল্যাক্স করতে বললো। তারা মানে দিল, ঘুমের ওষুধ দিয়ে দিল আইভির মাধ্যমে, আর আমি ঘুমায় গেলাম। তো যাই হোক, আমার যখন পরবর্তীতে আমি যখন একটু ঘুম টুম ফিরছে, মানে আমার যখন ঘুম ভাঙছে, আমি যখন নর্মাল সেন্সে আসি, তখন আমি আলাপ করলাম ডাক্তারের সাথে। তো ডাক্তার হাসে, আমাকে কিছু বলে না, সিনিয়র ডাক্তার। পরবর্তীতে আমি ওখানে ওয়ার্ডে যে লোকটা কাজ করতো, ওর কাছে আমি শুনছিলাম যে ওই জায়গাটা চরম হন্টেড, ওই যে পুরানো ওই জায়গাটা সম্বন্ধে আগেও শুনছি, এবং বিশেষ সময় ওই জায়গাটা নাকি বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এবং ওই হাসপাতাল এমনিও শাটডাউন হয়ে যাবে। আমিও ওখান থেকে তাড়াতাড়ি রেজিগনেশন দিয়ে চলে যাই, আমার ওখানে আর করার ইচ্ছা ছিল না, আমি ছেড়ে ওখান থেকে চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আর আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সাইফুল আলম বলছি, আমেরিকার নিউ ইয়র্ক থেকে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। রাসেল ভাইয়া, ঘটনাটা শেয়ার করার আগেই বলে নেই কিছু। পারিবারিক সমস্যা থাকার কারণে ঘটনায় আমাকে ছদ্মনাম ব্যবহার করা হচ্ছে। যাই হোক, চলুন সরাসরি চলে যাই ঘটনায়। ঘটনাটি যার সাথে ঘটেছে সে আমার চাচাতো ভাই, তার নাম রায়হান। ঘটনাটি ছিল চাঁদপুর জেলার হবিগঞ্জ উপজেলার বেলঘর পাটোয়ারি গ্রামের। সময়টি ছিল 2015 এর দিকে। আমরা তখন হাজীগঞ্জেই থাকতাম। একদিন সকালে আমি আর আমার আম্মু একটি বিষয় নিয়ে গল্প করছিলাম, আর হঠাৎ আমার ফোন বেজে ওঠে। কলটি ছিল আমার সেজো চাচার। আমি খেয়াল করলাম আম্মুর মুখটি কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করতেই যাব, ঠিক তখনই আম্মু বলে উঠল, তৈরি হয়ে নে,
আমাদের হাসপাতালে যেতে হবে। কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আম্মুর সাথে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। খেয়াল করলাম আমার আম্মু আমাকে নিয়ে হাজীগঞ্জের সিটি হাসপাতালে যাওয়ার জন্য রিক্সা ভাড়া করলেন। আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সিটি হাসপাতালে। সেখানে গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই রায়হান হাসপাতালের একটি বেডে শুয়ে আছে। পাশে ছিল আমার চাচি, তিনি অঝরে কান্না করছেন। আমার আম্মু খানিকটা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রায়হানের? এরপর চাচি বলতে শুরু করলেন, রাত তখন প্রায় 3টা। রায়হানের রুম থেকে এক বিকট চিৎকারের আওয়াজ পেয়ে আমাদের ঘুম ভেঙে যায়। অতঃপর গিয়ে দেখি সে মেঝেতে পড়ে আছে। তাড়াহুড়ো করে তাকে মেঝে থেকে উঠিয়ে খাটে শুইয়ে দিলাম। তখন তার হুঁশ কিছুই ছিল না। তারপর জ্ঞান আস্তে আস্তে সকাল 8টা বেজে যায়। জ্ঞান ফিরতেই দেখলাম তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। থার্মোমিটার তার মুখে ধরতেই দেখি তার গায়ে 104 ডিগ্রি জ্বর। গ্রামের মতিন ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি সব দেখে বললেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে যেন শহরের কোনো ভালো হাসপাতালে ভর্তি করা হয়। তাই আমরা ওকে নিয়ে আসলাম। এই বলেই কথা শেষ করলেন চাচি। অতঃপর 2 দিন যায়, 4 দিন যায়, কিন্তু রায়হান ভাইয়ের জ্বর কোনোভাবেই ভালো হচ্ছিল না। সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু প্রায় 1 সপ্তাহ যাওয়ার পর আল্লাহর রহমতে একটু সুস্থ হলেন। বাড়িতে নিয়ে আসা হয় ভাইকে। অতঃপর ভাইয়াকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল সেই রাতে। তারপরের ঘটনা শুনুন রায়হান ভাইয়ের মুখ থেকেই। দিনটি ছিল রবিবার। আকাশে কেমন যেন একগুচ্ছ কালো মেঘ হয়েছিল। আজকে আমার ধান ভাঙতে যাওয়ার কথা, তাই কাল রাতেই ধানসহ বস্তা 2টি আমি তৈরি করে রেখেছিলাম। গ্রীষ্মকালের শেষে বর্ষাকাল জানালায় উঁকি দিচ্ছে। আমি কলা গাছ কেটে ভেলা বানিয়ে রেখেছিলাম 2-3 দিন আগেই। অনেকে হয়তো জানে না যে ভেলা কি। ভেলা হচ্ছে কলা গাছ দিয়ে বানানো একটা ভাসমান কোনো একটা যান, যা দেখতে অনেকটা নৌকার মতোই। যেই কথা সেই কাজ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম ভেলার উদ্দেশ্যে। প্রায় 5 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম ভেলার কাছে। সবকিছু ভালোই যাচ্ছিল। 30 থেকে 35 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম চাল ভাঙানোর সেই মিলে। ধানের মৌসুম, তাই গিয়ে দেখি আমার মতো অনেক মানুষই চাল ভাঙতে এসেছেন। চাল ভাঙানো শেষ করতে করতে প্রায় সন্ধে নেমে এলো। দোকানদারকে তার পাওনা বুঝিয়ে দিয়ে দেখি পশ্চিমের আকাশে সূর্যটা প্রায় ডুবি ডুবি। যাই হোক, উজু করে মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বলে রাখা ভালো, বাড়িতে যাওয়ার পথে একটি বড় বিল পাড়ি দিতে হয়। মানুষের কাছ থেকে শোনা সেই বিলের পাশে আগে নাকি একটি পুরাতন শ্মশান ছিল। পরে গ্রামে হিন্দু সভ্যতার লোপ পাওয়ার কারণে শ্মশানটি ভেঙে ফেলা হয়। জেলেরা যখন রাতের বেলা মাছ নিয়ে সেই বিল দিয়ে যাওয়া আসা করত, তখন নাকি বিভিন্ন সময় নানা রকমের চিৎকার, কান্না, আর্তনাদ, পানিতে কাফন মোড়ানো লাশ ভেসে যাওয়া ও জলপিপাসের মুখোমুখি হতো। কথাগুলো হঠাৎ মনে পড়তেই কেমন যেন শরীর দিয়ে এক ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বৈঠা নিয়ে ভেলাটি ধীরে ধীরে বাইতে শুরু করলাম। প্রথমের পরিবেশটা ঠিকঠাক মনে হলেও 20 থেকে 25 মিনিট ভেলা বাইতে বাইতে চলে আসলাম। সেই বিলের দিকে ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাসে দূরে বাঁশবাগান থেকে আসা শনশন আওয়াজ যেন পরিবেশটাকে কেমন ভয়ঙ্কর করে তুলেছে। হঠাৎ আমি
অনুভব করলাম ভেলাটা প্রচণ্ড ওজন মনে হচ্ছে। ভেলাটা বিলের পাশে পানির সাথে প্রায় ডুবি ডুবি করছিল। স্বাভাবিকের তুলনায় বেশি ওজনের ভেলাটা বাইতেই কষ্ট হচ্ছিল আমার। হঠাৎ করেই আমার চোখ যায় ভেলার সামনের দিকে। হালকা চাঁদের আলোতে আমি লক্ষ্য করলাম একটা কালো কুচকুচে অবয়ব আমার ভেলার পাশে বসে আছে। কালো ঘন অন্ধকারে বোঝা যাচ্ছিল না অবয়বটিকে। অস্তিত্ব একজোড়া রক্তের মতো লাল চোখ যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভেলা চালানোর মতো শক্তি পাচ্ছিলাম না। আল্লাহর নাম নিয়ে যত সূরা পারি সব একসাথে পড়তে শুরু করলাম। কতগুলো সূরা পাঠ করেছিলাম মনে নেই। হঠাৎ করে দূরের কোনো এক মসজিদ থেকে এশার আজানের ধ্বনি কানে এসে লাগলো। চোখের পলক পড়তেই দেখলাম অবয়বটি একটি বিদঘুটে হাসি দিয়ে বাম পাশে বিলের পানিতে ঝাঁপ দিয়ে কোথায় যেন মিশিয়ে গেল। আমি খেয়াল করলাম ভেলাটা আগের থেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আল্লাহর নাম নিয়ে সূরা পড়তে 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 প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই গ্রামে এসে পৌঁছালাম। ভেলাটা একটা গাছের সাথে বেঁধে চালের বস্তাগুলো পিঠে চাপিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি পেছনে কারো অস্তিত্ব অনুভব করতে লাগলাম এবং মনে হচ্ছিল কেউ যেন আমাকে দূর থেকে দেখছে আর অনুসরণ করছে। বাইরে এক ফোঁটা বাতাস না থাকার পরেও হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস আমার কানের পাশ দিয়ে চলে গেল। যাই হোক, আল্লাহর রহমতে কোনো অঘটন ছাড়াই বাড়িতে পৌঁছালাম। এই বলে রায়হান ভাইয়া নিস্তব্ধ হয়ে গেলেন। কি লিসেনার্স, ঘটনা এখানেই শেষ তাই ভাবছেন? ঘটনাটি হয়তো এখানেই শেষ হলেও হতে পারত, কিন্তু না। রায়হান ভাইয়া নিজেও জানে না যে তার জন্য এখনো অপেক্ষা করছে একটি মর্মান্তিক এবং পৈশাচিক রাত। আরেকটু অপেক্ষা করুন, তাহলেই জানতে পারবেন। খানিকটা নীরবতা পালন শেষ করে রায়হান ভাই আবার বলতে শুরু করলেন। সেই দিন রাতে বাসায় ফিরে চালের বস্তাগুলো রান্নাঘরে রেখে আসলাম। তারপরে অজু করে এশার নামাজ আদায় করে রাতে খাওয়া খেতে বসে গেলাম। আমার সাথে বাসায় ফিরে আসার সময় কি কি হয়েছিল আমি কাউকে কিছু বলিনি। ভেবেছিলাম সবাই সুস্থ, চিন্তা করবে না। বলে রাখা ভালো, আব্বুর দুটি পোষা বেড়াল ছিল, একটি সাদা আর একটি সাদা কালো মিক্স। আব্বু সবসময় খাওয়া শেষে বেড়ালদের মাছের কাটা খেতে দেন। ওই দিন রাতে খাওয়া শেষে আমি হাত ধুতে যাব, দেখি একটি ভয়ানক কুচকুচে কালো বিড়াল আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেড়ালটির চোখ ছিল রক্তের মতো লাল আর আকারে নর্মাল বেড়াল থেকে একটু বড়। হঠাৎই মনে হয় ভেতরে একটা ভয় ঢুকে গেল। একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে যাব, ঠিক তখনই বেড়ালটি এক লাফে কোথায় যেন হারিয়ে মিলিয়ে গেল। আমি জানালা দিয়ে হেরিকেনের আলোয় বেড়ালটিকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও বেড়ালটির অস্তিত্ব পেলাম না। যাই হোক, আগামীকাল আমার দাখিল আরবি সেকেন্ড পেপার পরীক্ষা থাকার কারণে হারিকেনের সামান্য আলোয় তেল ভরে বই নিয়ে পড়তে বসলাম। পরের একটি সময় খেয়াল করলাম ঘড়িতে সময় 1টা বাজে 10 মিনিট। সারাদিন এত ব্যস্ততার পরে শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি 1 কাপ চা বানানোর জন্য রান্নাঘরে গেলাম। 5 মিনিট পরে চা বানিয়ে রুমে ফিরে এসে বসে আবারও মনোযোগ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মার্ক করতে লাগলাম। আবারও 10 মিনিট চলে গেল। হঠাৎ কে যেন জানালার পাশ থেকে আমার নাম ধরে ডাকলো। বুকটা কেমন যেন কেঁপে উঠল। এত রাতে কে আমাকে ডাকছে, তাও আবার আমার নাম ধরে? আমি ভয়ে ভয়ে জানালার দিকে তাকাতেই দেখলাম আরে এটা তো রিমন ভাইয়া। বলে রাখা ভালো, রিমন ভাইয়া আমার জ্যাঠার ছেলে। উনি তখন ঢাকায় ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতেন। ঈদের ছুটি ছাড়া ভাইয়াকে গ্রামে পাওয়া দুষ্কর। তাহলে উনি এত রাতে কি করছেন? ওনারা তো ঢাকায় থাকার কথা। অনেক প্রশ্নই মাথায় একসঙ্গে ঘুরপাক খাচ্ছিল। ভাইয়া বলে উঠল, কিরে
কি ভাবছিস? আমি বললাম, কিছু না। কিন্তু তুমি এত রাতে এখানে? রিমন ভাইয়া একটা মোটা কর্কশ কণ্ঠে বলে উঠল, কেন রে, আমি কি এখানে থাকতে পারি না? রিমন ভাইয়ের ভয়েসটা কেমন যেন অচেনা মনে হচ্ছিল। এইটা দেখলাম ভাইয়াকে এই কয়েক মাসে একটি মানুষের ভয়েস কি এতটাই পরিবর্তন হতে পারে? আমি ভাইয়ার প্রশ্নের উত্তরে বললাম, না, এই সময় বাইরে থাকতে পারো, তবে বাইরে কেন, ভেতরে আসো। কথাটা বলতেই রিমন ভাইয়ার মুখে এক বীভৎস হাসি দেখতে পাই। ভাইয়ার হাতগুলো জানালার গ্রিডে রাখতেই তাকে আবার অস্বাভাবিক লাগে। মুখে একটা বীভৎস হাসি। সে আমার দিকে তেড়ে আসছে। হারিকেনের আলোয় আমি স্পষ্ট দেখতে পাই রিমন ভাইয়ার মুখটা কেমন যেন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে এবং একটা পর্যায়ে এক বিদঘুটে বৃদ্ধার চেহারায় রূপান্তরিত হলো। কি বিভৎস সেই চেহারা! মুখের চামড়াগুলো দেখে মনে হচ্ছিল কয়েকশো বছর তার পচা দুর্গন্ধ বের হচ্ছিল। শরীর থেকে চোখগুলো ছিল রক্তাক্ত। ভালো করে তাকাতেই দেখলাম সেখানে কোনো মানুষ নেই। কয়েক সেকেন্ডের তফাতে একজন স্বাভাবিক মানুষ কিভাবে আমার চোখের সামনে এতটা বীভৎস রূপ নিয়ে সেই বীভৎস জিনিসটি কয়েক সেকেন্ডের মাথায় অদৃশ্য জানালা ভেদ করে আমার রুমের ঢুকে পড়ল। কি হচ্ছিল আমার সাথে বুঝতে না পেরে 5 থেকে 6 কদম পেছনে সরে চেয়ারটি সেই বীভৎস জিনিসটির দিকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। তারপর আর কিছু মনে নেই। এই বলে থামলো রায়হান ভাইয়া। আমার চাচা মানে রায়হান ভাইয়ার আব্বু সব কথা শুনে আমাদের গ্রামের সেজ হুজুরকে খবর দেন। সেজ হুজুর ছিল আমাদের গ্রামের একমাত্র কবিরাজ। তিনি আসতে আসতে প্রায় 12টা বেজে যায়। তারপর রায়হান ভাইয়ার কাছ থেকে সব ঘটনা শুনে কবিরাজ বলতে শুরু করলেন, রায়হান ভাইয়া সেদিন বিল পাড়ি দিয়ে আসার সময় বিল থেকে একটা জলপিচাস তার পিছু নেয়। পিচাসটির উদ্দেশ্য ছিল মাছ খাওয়া, কিন্তু ভাইয়ার কাছ থেকে কোনো মাছ না থাকায় সে রেগে যায় এবং ভাইয়াকে বিরক্ত করতে শুরু করে। কিন্তু ভাইয়া নামাজি ও পরেজগার থাকার কারণে তার আর কোনো ক্ষতি করতে পারছিল না। পরে ভাইয়াকে অনুসরণ করতে করতে পিচাসটি তার সাথে বাসায় চলে আসে। আমার চাচিকে রান্নাঘর থেকে মাছের তরকারি নিয়ে যাওয়ার সময় তা দেখে পিচাসটি খুব মাছ খেতে ইচ্ছে করে, কিন্তু কোনো এক কারণে সে বাসার ভেতরে ঢুকতে পারছিল না। পিচাসটির মাছ খেতে না পারায় সে রায়হান ভাইয়ার ক্ষতি করার চেষ্টা করে কালো বিড়াল এবং রিমন ভাইয়ার বেশে। কিন্তু রায়হান ভাইয়া সবসময় পাক পবিত্র থাকায় 5 ওয়াক্ত নামাজ আদায় করায় আল্লাহর ওপর সবসময় ভরসা রাখার কারণে পিচাসটি সেই দিন ভাইয়ার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর কবিরাজ কিছু পানি পড়া ও তেল পড়া দেন, কিছুটা সূরা পাঠ করে ভাইয়ার মাথায় ফু দিয়ে দেন, দিয়ে তিনি চলে যান এবং যাওয়ার আগে বলে যান আর কোনো চিন্তার কোনো কারণ নেই। আমার এত চাচাতো ভাই থাকতে কেন সেই দিন রাতে রায়হান ভাইয়াকেই রিমন ভাইয়ার সেই বেশেই পিচাসটি আক্রমণ করতে এসেছিল জানা নেই। এরপর থেকে রায়হান ভাইয়া আর কোনোদিন সেই বিলের পাশ দিয়ে যাওয়া আসা করেননি। এই ছিল আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের ব্যাপার। তো রাসেল ভাই, আমি আমার ঘটনাটি এখানেই শেষ করছি। যদি আমার ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি boat.com এ শেয়ার করবেন। আমি আমার গল্প এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের গায়ে নুরু মিয়া নামে এক লোক থাকতো। তার মতো বদমাশ লোক খুব কমই দেখেছি আমি। শুকনো দড়ির মতো চেহারা, মুখে সবসময় পানির পিক বেয়ে পড়ছে। এক রাতে তাকে কে বা কারা এসে খুন করে গেল। এক আঘাতে তার মাথা দুভাগ করে দিয়ে গেছে। তার মারা যাওয়াতে কিন্তু সেই গ্রামের মানুষ বেশ খুশি হয়েছিলেন।
পরদিন পুলিশ এসে লাশ পরীক্ষা করে বলল এই লাশ ময়নাতদন্ত করতে হবে। গ্রামের মাতব্বর অনেক কষ্টে আমাদের 4 জনকে রাজি করলেন মর্গে যেতে। আমরা 4 জন আর মাতব্বর মিলে রওনা দিলাম। লাশ কাটা ঘরে আনতে আনতে দুপুর হয়ে গেল। আমাদের মধ্যে 2 জন ফিরে যাবার কথা, তারা একটু বিশ্রাম নিয়ে ফিরে গেল। এদিকে আমরা বাকি 3 জন অপেক্ষা করলাম কখন লাশ কাটার জন্য লোক আসবে, কিন্তু কেউই আসে না। আবার রাত হয়ে গেলে মুশকিল, তাই মাতব্বর ঠিক করলেন তিনি আর আফজাল মিলে থানায় যাবেন। তাই আমাকে একাই থাকতে হচ্ছে। এখানে আসা পর্যন্ত আমি একাই রয়ে গেলাম সেই লাশের সাথে। তো তারা চলে গেলেন। এদিকে বিকেল শেষ হয়ে যাচ্ছে, আশেপাশে মাঠের লোকজনও চলে যাচ্ছে। সবাই যাওয়ার সময় একটা কথাই বলে যাচ্ছে, ভাইজান সন্ধ্যার আগে কিন্তু চইলা যায়েন, এটা কিন্তু লাশ কাটা ঘর, বেশ ভালো জায়গা না। আশেপাশে কতগুলো ভয়ঙ্কর কুকুরও ঘোরাঘুরি করছে। আমি আর কি করব অপেক্ষা করা ছাড়া। এদিকে সন্ধ্যাও হয়ে এলো। বসে বসে মশার কামড় খাচ্ছি আর নুরু মিয়াকে গালাগালি করছি। এমন সময় প্রচন্ড বাতাস আর বৃষ্টি শুরু হলো। এই আকস্মিক বৃষ্টিতে আমি থমকে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ শুনলাম মাতব্বরের ডাক। আমিও পাল্টা ডাক দিলাম, ভাবলাম তারা হয়তো ফিরে এসেছে। হঠাৎ মনে হলো এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে ভিজছি কেন, ভেতরে গিয়ে অপেক্ষা করি তারা আসা পর্যন্ত। ঘরের ভেতরে ঢুকেছি। হঠাৎ কেন জানি না আমার মনটা ভালো কাজ করছে না। আমার মনে হচ্ছে কাজটা ভালো হচ্ছে না। খবরদার ভিতরে যাস নে, কেমন যেন শিরশির করে উঠল শরীরটা। তাও সাহস নিয়ে ভেতরে গিয়ে বসলাম। অন্ধকারে কিছুই দেখা যায় না। বিদ্যুৎ চমকালে দেখা যায় নুরু মিয়ার লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ আমি চমকে উঠি। বাইরে না আমি মাতব্বরের ডাক শুনলাম, তারা এখনো এলো না কেন? আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিশির কাজ। সাথে সাথে ভয়ে আমার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি নড়তে সাহস পাচ্ছি না। দরজা খুলে বাইরে যাওয়ারও শক্তিটুকু নেই। মনে হয় উঠে দাঁড়ালেই পেছন থেকে নুরু মিয়া লাফ দিয়ে আমার ঘাড়ে লাফিয়ে উঠবে। চুপচাপ বসে আছি। হঠাৎ শুনলাম বাইরে দিয়ে কি যেন ছুটে গেল। আমি চমকে উঠি। আমি আস্তে আস্তে বুঝতে পারি তখন যে তাদের ডাকটা শুনেছি সেটি আসলে ভুল শুনেছি। তখনই আমার বের হয়ে যাওয়া উচিত ছিল। আমি বের হতে যাব, তখনই শুনি আরেকটা আওয়াজ শুনি স্পষ্ট বুঝতে পারলাম নুরু মিয়ার লাশটা নড়ে চড়ে উঠেছে। পিছনে তাকাবারও আমি সাহস পাচ্ছি না, যদি কিছু দেখে ফেলি। বৃষ্টি তখন কমে এসেছে। মেঘ পরিষ্কার হয়ে বড় একটা চাঁদ উঠেছে আকাশে। ঘরের ঘুলঘুলি দিয়ে আমি চাঁদের আলো দেখতে পাচ্ছি। চাঁদের আলো ঢুকছে লাশ কাটা ঘরের ভেতরে। সেই আলো স্পষ্ট দেখতে পেলাম নুরু মিয়া চাটাইয়ের উপর উঠে বসেছে। দৃশ্যটা দেখে আমার শির দাঁড়াবে চিনচিন করে মাথায় রক্ত উঠে পড়ল। আমি পাগলের মতো দরজার উপরে লাফিয়ে পড়লাম। দরজা খোলার জন্য টানাটানি করছি, কিন্তু কে যেন বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কিন্তু হঠাৎ পরে মনে পড়ল যে আমি তো দরজা নিজেই ভেতর থেকে লাগিয়ে নিয়েছে। তাড়াতাড়ি খিল খুলে বাইরে বেরিয়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। দেখলাম বাইরে 5টা বিশাল আকারের কুকুরের মতো প্রাণী দাঁড়িয়ে আছে। তাদের চোখ জল করছে, গায়ের রং সাদা ধবধবে। আমাকে দেখে সবগুলি নড়ে চড়ে বসল। আমি আতঙ্কে পাগল হয়ে ভেতরে তাকিয়ে দেখি নুরু মিয়া দুহাতে টেবিলটা ধরে পা ঝুলিয়ে বসে আছে। 2 চোখ মরার মতো স্থির, পাথরের মতো অনেকটা। আমার মনে হঠাৎ কি যেন হয়ে গেল। আমি ভেতরে ঢুকে নুরু মিয়ার গলা চেপে ধরতে যাব, হঠাৎ শুনি প্রচন্ড এক ধমক, কি করছো ওখানে, বের হয়ে আসো এক্ষুনি। আমি কোনো মতে টলতে টলতে বেরিয়ে এলাম। কে ধমক দিল দেখতে তাকাবো, সঙ্গে সঙ্গে আবার ধমক, খবরদার কোনো দিকে তাকাবে না, সোজা হয়ে হাঁটা দাও। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। কিছু বলতে যাব তাকে, লোকটা বলল কোনো কথা নয়, সোজা হাঁটো। আমি পেছনে তাকাতে নিলাম, আবার ধমক, খবরদার পেছনে তাকাবে না। আমার কি হলো আমি কিছুই বুঝলাম না। আবার পেছনে তাকালাম। পেছনে তাকিয়ে বুঝলাম কেন সে পেছনে তাকাতে মানা করছে। সে আসলে মানুষ না,
অন্তত 10 ফুট উঁচু, নাক মুখ সবই আছে, কিন্তু আকোছালোভাবে সেগুলো মুখের সাথে লেপ্টে আছে। আমি পেছনে ঘুরতে এই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল। তার নাক মুখ নড়তে লাগলো, যেন খুলে আসবে এখনই। এই ঘটনার পরে হঠাৎ আমার আর কিছু মনে নেই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। হয়তো সেদিন মারাই যেতাম, কিন্তু জিনটা এসে আমাকে বাঁচিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার কাছে একটা ভয়ানক ঘটনা আছে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে ময়মনসিংহ থেকে। তো ময়মনসিংহের যে হাসপাতাল আছে, এই হাসপাতাল নিয়ে আর মূলত ঘটনাটা। আর ঘটনাটা পাঠিয়েছে আমার কাছে রিয়া। রিয়া মূলত অনেক সাহসী একটা মেয়ে। সে বই পড়তে অনেক ভালোবাসে এবং বিভিন্ন ট্যুর দিতেও ভালোবাসে আর কি। তো রিয়ার মা একদিন অসুস্থ হয়, তেনাকে ওই ময়মনসিংহ হাসপাতালে অ্যাডমিট করা হয় এবং একটি কেবিনে তেনাকে আর কি ভর্তি করানো হয়। তো তার মায়ের রোগটা একটু মেজর ছিল, যার কারণে সেখানে রিয়ার মাকে যেহেতু ভর্তি করা হয়, তাকে অনেকদিন থাকতে হবে এরকম ডাক্তার বলে। তো তার মাকে দেখাশোনা করার জন্য রিয়াই আর কি থাকে। তো রিয়া প্রথম দিন থাকে, দ্বিতীয় দিন থেকে, এবং রিয়ার যেহেতু বই পড়ার অনেক শখ এবং সে বই পড়তে অনেক ভালোবাসে, তো তার সময় ভালোই কাটছিল। তো দ্বিতীয় দিন রাতে সে লক্ষ্য করে তার যে সামনে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের দোতলায় লাইট জ্বলতেছে এবং সেখানে একটা সাদা শাড়ি পরা মহিলা দেখা যাচ্ছে। তো রিয়া এই যে গত দুদিন এখানে আছে, তো সেখানে এর আগে সেখানে লাইট জ্বলা সে দেখেনি এবং কাউকে সেখানে দেখেনি। তো সে একটু কিউরিওসিটি নিয়ে ভালোভাবে তাকিয়ে দেখে যে আসলে সাদা শাড়ি পরা, যেহেতু এটা একটু অন্যরকম লাগতেছে, এটা হসপিটাল এরকম থাকবে কেন। যাই হোক, সে ওইভাবে আর যেহেতু কোনো কিছুই বুঝতে পারে নাই। তো পরবর্তীতে যখন তার কেবিনে তার মাকে নার্সরা দেখার জন্য আসে, তখন সে নার্সকে জিজ্ঞাসা করে যে ওই দোতলা বিল্ডিংয়ে গতকালকে লাইট জ্বালানো দেখছে এবং সেখানে একজন সাদা শাড়ি পরা মহিলা দেখছে। আসলে সাদা শাড়ি পরা মহিলা অন্যরকম, ব্যাপারটা আসলে ঘটনা কি। তখন নার্স বলে যে এই বিল্ডিংয়ে তো আসলে কেউ থাকার কথা না, আমাদের প্রায় 2-3 মাস থেকেও এই বিল্ডিং একদম পড়ে আছে। সো এখানে কেউ লাইট জ্বালাবে, আসলে এটা তো অবিশ্বাস্য একটা ঘটনা। যাই হোক, এটা রিয়া ওইভাবে আর সে কিছু মনে না করে সে তার মতোই বই পড়াশোনা করতেছে এবং তার মা দেখাশোনা করতেছে। পরের দিন যেটা হয়েছে, তার দরজায় কেউ টোকাচ্ছে আর কি, ধাক্কা দিচ্ছে। তো নার্সরা কেউ আসলে তো স্বাভাবিকভাবে নক করে আসে, তো এটা আসলে ওই রকম নক ছিল না, মনে হয় যে দরজা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তখন রিয়া দরজা খুললো। দরজা খোলার পর দেখে আসলে সেখানে কেউ নেই। তো রিয়া একটু অবাক হয়, আজকে দরজায় ধাক্কা কে দিচ্ছে। তো সে আবার দরজা বন্ধ করে সে আবার তার মায়ের কেবিনে ওই সাথে সোফা ছিল, সোফাতে বসে সে বই পড়তেছে। আবার মূলত ওই দরজায় ধাক্কার শব্দ সে শুনতে পায় এবং সে সাথে সাথে গিয়ে দরজাটা খুলে। দরজা খোলার পর আবার কাউকে সে দেখতে পায় না। তো সে যখন দরজাটা অফ করবে, তো সে সামনে তাকিয়ে দেখে যে মূলত যে হসপিটালটা আছে, এই হসপিটালটা ভি আকৃতির ছিল। আপনার হসপিটালের তার যে কেবিন মানে যে বিল্ডিংয়ের সামনে একটু ফাঁকা জায়গা, মাঠের মতো, সেখানে কিছু গাছ আছে এবং সামনে আবার একটি বিল্ডিং। তো সে দেখলো ওই মাঠের যে গাছটা আছে, গাছের নিচে একটা বিড়াল, বড় একটা বিড়াল, আমরা যে স্বাভাবিক বিড়ালগুলো দেখি
এই বিড়ালটা একটু অনেক বড়, এই বিড়ালের চোখ লাল জল করতেছে এবং বিড়ালটা কালো। তো সে দেখে অবাক হয় যে এই বিড়ালটা তো, এরকম বিড়াল তো এর আগে সে কখনো দেখেনি। তো বিড়ালটার দিকে আরেকটু যখন সে ভালোভাবে তাকিয়ে দেখে যে বিড়ালটা অনেক রাগান্বিত, তার চোখ দিয়ে যেন রক্তের মতো লাল জল করতেছে এবং এই বিড়ালটা মনে হয় যে রিয়াকে এখনই খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। তো রিয়া অনেক ভয় পায়, সাথে সাথে সে দরজা বন্ধ করে এবং পরবর্তীতে যখন নার্স আসে তখন আবার নার্সকে বলে যে আজকে এরকম একটা বিড়ালকে দেখলাম। তো নার্স একটু বলে যে এরকম তো এর আগে আমাদের হসপিটালে এরকম ঘটনা ঘটেনি, তাহলে আমাদের কর্তৃপক্ষকে আমি জানিয়ে রাখতেছি, তারা আপনার এই সমস্যার সমাধান করবে। তখন হাসপাতালের কর্তৃপক্ষকে জানানো হয় এবং হাসপাতালের কর্তৃপক্ষ রিয়ার কাছে এসে এই ঘটনা শুনতে পায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ রিয়ার যে কেবিনটা ছিল তার মাকে নিয়ে আবার ওই অন্যান্য অনেক লোকের সমারোহ যেখানে ওইখানে কেবিন দেওয়া হয় এবং হাসপাতালে তেমন একটা সমস্যা রিয়ার হয়নি, কিন্তু রিয়া একটু যদিও অসুস্থ হয়েছিল, তার এসব ঘটনা দেখার পর সে ভয়ে এক ধরনের সে তার জ্বর আসছিল এবং যাই হোক ওষুধ খাওয়ার পর সে একটু সুস্থ হয়। তো তারপর রিয়া এবং রিয়ার মা যখন তাদের বাসায় চলে যায়, তো ঘটনাটা হাসপাতালে যে ঘটেছিল ওইখানে যে শেষ হবে এমনটা হয়নি। রিয়া যখন তার বাসায় আসে তখন সেখানেও এক ধরনের ওই তাদের দরজায় কেউ টোকা দেয়, আর রিয়া বা রিয়ার ফ্যামিলি যখন দরজা খুলে তখন আসলে সেখানে কাউকে দেখতে পাওয়া যায় না। আবার যখন রিয়া খুলে তখন দেখা যায় যে রিয়া যে হাসপাতালে বিড়ালটা দেখেছিল ওই বিড়ালটা সেই বাসায় এসে মনে হয় যে রিয়াকে ভয় দেখায়, এরকম একটা অবস্থা। তখন রিয়ার বাবা ওই পাশের একজন নামকরা ইমাম ছিলেন, এই ইমামকে ডেকে নিয়ে তার বাসায় নিয়ে আসেন এবং এই সমস্যাটা আসলে কী কারণে হয়েছে তখন ইমাম সাহেব তার জিনের মাধ্যমে জানতে পারে রিয়া কিছুদিন আগে তাদের বাসার পাশের একটা রিসোর্ট আছে, সেখানে তার বন্ধুদের সাথে ঘুরতে যায় এবং সেখানে একটা বট গাছ ছিল এবং ওই বট গাছে রিয়া অনেকটা টাইম স্পেন্ড করে এবং ওই বট গাছে কিছু জিন ছিল, ওই একজন জিনের জায়গায় সে বসে থাকে পড়াশোনা করে। তো জিন বিরক্ত হয় এবং যার কারণে ওই জিনটা রিয়াকে আছর করে এবং পরবর্তীতে ওই ইমাম সাহেব জিনটাকে সরানোর জন্য যেসব রিচুয়াল করা লাগে তিনি সেগুলোই করেন এবং জিনটাকে সরাতে তিনি সক্ষম হন। তো এইভাবেই রিয়া থেকে ওই জিনটা সরে যায় এবং রিয়া মূলত এই ঘটনাটাই আমাকে পাঠিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।